অ্যালনের বিয়ের ফুটেজগুলো আরশাদের কাছে পাঠানো হয়েছে সকালে। ব্যস্ততা নিয়ে বিয়ের ফুটেজগুলো আর দেখা হলো না তার। সন্ধ্যার সময় ফ্লুজির জন্য কাটলেট ভাজল সে, সাথে 2 মগ কফি নিয়ে বসলো সোফায়। বিয়ের ফুটেজগুলো দেখতে ব্যবস্থা করলো টিভিতে। কাটলেটে কামড় বসিয়ে মনোযোগ দিয়ে দুজনে দেখছিল বিয়ের ফুটেজ। অ্যালনের খুশিতে আরশাদ বলে, দেখলে অ্যাডনাকে পেয়ে কি খুশি ছেলেটা। ওরা লিভ-ইনে ছিল না? 7 মাস। এদের কি লজ্জা লাগে না বিয়ের আগে? ছি, তো ওদের কাছে এসব নতুন নয়। অ্যালনের আগে আরেকটা মেয়ের সাথে লিভ-ইনে ছিল, ওদের সাথে বনিবনা হয়নি বলেই তো ব্রেকআপ করলো। আপনার বাকি বন্ধুরাও কি এমন? ডিলান ছাড়া সকলে লিভ-ইনে আছে। ডিলান মাত্র একটা সম্পর্কে জড়ালো। আপনি কয়জনের সাথে লিভ-ইনে ছিলেন আরশাদ? কফির মগে চুমুক বসাতে গিয়েও থেমে গেল আরশাদ। চোখ পাকিয়ে তাকালো ফ্লুজির পানে। আমি এক নারীতে আসক্ত। বিশ্বাস করব কিভাবে? বিয়ের আগে সম্পর্কে থাকতেই পারেন। ছিলাম তো, তোমার সাথেই তো ছিলাম। যা করলে যান, মানসিক রোগী বানিয়ে ছাড়লে। খুশবু প্রত্যুত্তর করলো না। ভিডিওর দিকে মনোনিবেশ করলো সে। হঠাৎ ভিডিও ফুটেজে আরিব আর এলিনাকে দেখতে পেল খুশবু। মেয়েটা আরশাদকে ধাক্কা দিয়ে বলে, দেখুন দেখুন, এলিনা আর আরিবকে কি সুন্দর লাগছে। লাগলেও লাগা বারণ। কেন বারণ? আরশাদ চুপ হয়ে যায়। ভিডিও ফুটেজটিতে সবাইকে দেখা যাচ্ছে। খুশবু আরশাদকে ঠেলে যখন দূরে সরিয়ে দেয়, সেই সময়টাতে আরশাদ খুশবুর চোখে চোখ রাখে। কিভাবে পারলে আমাকে সরিয়ে দিতে ফ্লুজি? একটু বুক কাঁপলো না? না, কাঁপলো না। হঠাৎ একটি সিন দেখে আরশাদ চমকে উঠল। গরম কফি ছিটকে পড়ল তার হাতে। এলিনা এবং আরিফকে চুম্বনরত অবস্থা দেখে হতবাক সে। ভিডিওটিতে স্পষ্ট দেখা যাচ্ছে আরিফ নিজেকে সরিয়ে আনলো, এলিনা স্বেচ্ছে আরিফকে কাছে টেনেছে। আরশাদ ঢোক গেল এবং সাংঘাতিক ব্যাপার। ভালোবাসতে বাধা নেই, কিন্তু এদের সম্পর্কে অনেক দিক বেদিক জড়িত। খুশবু আরশাদের বাহু চেপে ধরে আতঙ্কিত নয়নে তাকায় তার পানে। আরশাদ কফির মগটা রেখে উঠে দাঁড়ায়। কিয়ৎক্ষণ পায়চারি করে চলে যায় আরিফের কাছে। আরিফ তখন বন্ধুদের সাথে গ্রুপ কলে ব্যস্ত। ভিডিও কলে হেসে হেসে কথা বলছে ছেলেটা। প্রতিবারের মতো আরশাদ আজ আর অনুমতি নিয়ে প্রবেশ করলো না। সরাসরি চলে এলো ভাইয়ের কক্ষে। হঠাৎ আরশাদকে দেখে অবাক হলো আরিফ। ব্রো, কিছু বলবে? ফোন রাখো। 5 মিনিট সময় দাও। 5 সেকেন্ডও দিতে পারবো না। আরশাদের কড়া জবাবে আরিফ দ্রুত কল কাটে। কি হয়েছে? তোমাকে চিন্তিত লাগছে কেন? এলিনাকে পছন্দ করো তো আমি জানি। এলিনা কি তোমাকে পছন্দ করে? হঠাৎ এসব কথা কেন? অ্যালনের বিয়ের ডান্সে তোমরা কি করেছিলে? সজ্ঞানে করেছিলে? এলিনা ডান্স শেষ করার পরেও মাতাল ছিল না, আমার ঠিকঠাক মনে আছে। তাহলে তোমরা? বুকের ভেতরটা প্রবলভাবে কেঁপে উঠল আরিফের। গলাটা কেমন বেঁধে গেল আচমকা। আশা জানলো কি করে? ব্রো প্লিজ, ভুল বোঝো না, ওটা অ্যাক্সিডেন্ট ছিল। সিরিয়াসলি? ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে দুজনকে। বাই দ্য ওয়ে, এলিনা এরপরে তোমাকে কিছু জানিয়েছে? সে তার ভুল বুঝতে পেরে অনুতপ্ত, ব্যাস এইটুকুই। আর কোনো কথা হয়নি আমাদের? ও যে মাতাল হয়েছিল এসব ভোরে হয়েছিল। তুমি কি এলিনাকে চাও? এলিনা আমাকে চায় না। সেদিনের পর এলিনা আমাকে এড়িয়ে যাচ্ছে। অনেকবার কথা বলার চেষ্টা করেছিলাম। শোনো, এলিনা খ্রিস্টান, আমরা মুসলমান। এলিনার বাবার পক্ষের পরিবারের কেউ আমাদের পছন্দ করে না, সেটা নিশ্চয়ই তোমার অজানা নয়। আমি জানি। আমি নিজেকে বুঝিয়েছি, আমার এলিনার দিকে ঝুঁকে পড়া বোকামি ছাড়া কিছুই নয়। এলিনার বাবার বন্ধুর ছেলের সাথে আন্টি চান তার বিয়ে দিতে। সেদিন আমাকে ছেলের ছবিও দেখিয়েছে। তোমরা যদি দুজনে দুজনের অনুভূতিকে সম্মান জানো, তবে আমি একটা ব্যবস্থা করব। আমি নিজেকে বুঝিয়েছি, শুধু শুধু আমাদের পারিবারিক সম্পর্কটা নষ্ট হবে। আমি চাই না এই সম্পর্কে জড়াতে। এলিনা, তার সাথে আমি কথা বলবো। আরশাদ দ্বিতীয়বার কথা বলার আগ্রহ পেল না। আরিফের পিঠে হাত বুলিয়ে চলে গেল তৎক্ষণাৎ। আজ জনের জন্মদিন পার্টিতে আরিফ, আরশাদ এবং খুশবুকে ইনভাইট করা হলেও আরশাদ খুশবুকে নিয়ে পার্টিতে গেল না। জনের মতিগতি তার মোটেও ভালো লাগে না। তাছাড়াও খুশবুকে নিয়ে জনের এত আগ্রহ কিসের? যতবার খুশবুকে সে দেখেছে বিভিন্নভাবে নানান ইঙ্গিতে কথা বলেছে। জন্মদিনের পার্টি শেষে বন্ধুরা সবাই মিলে নাইট ক্লাবে যাবে বলে সিদ্ধান্ত নিয়েছে। আজ জনের বন্ধুরাও আছে। সব মিলিয়ে প্রায় 20 জনের দল তারা। পার্টি সব কিছু বুঝে শুনে সমাপ্ত জানিয়ে ক্লাবে আসবে বলল জন। তাই জনের বন্ধুরা সবাই নিজ নিজ গাড়ি নিয়ে ক্লাবে রওনা হলো। আরশাদ তখন ওয়াইনের গ্লাস হাতে মাত্র চুমুক বসালো। কোডি জনকে উদ্দেশ্য করে বলে, আজ রাতটা কি আমাদের দেবে নাকি সুন্দরীদের দেবে? অবশ্যই সুন্দরীদের। নারীর সঙ্গ ছাড়া কি রাতের মজা আছে? তোমার গার্লফ্রেন্ডকে নিয়ে আসো। সে নেই, পরিবারের সাথে শহরের বাইরে গেছে। লিভ-ইনে যাবে কবে? খুব শীঘ্রই। আরশাদ আরও চোখে তাকালো কডির পানে। তার বন্ধুরা সব অ্যাডভান্স। ভাগ্যিস এসবে সে সাহস করেনি। অবশ্য তার সাহস করার সাধ্য নেই। ইমরান, ইহসান এবং আফরোজ জানলে তাকে বাড়ি ছাড়া করবে। সে তার ফ্লুজিতে মগ্ন। ফ্লুজির কথা ভাবতে মনটা কেমন আনচান করে। মেয়েটাকে জড়িয়ে ধরলে একটু শান্তি লাগতো। আরিফের অন্যমনস্ক ভাবটা জনের চোখ এড়ালো না। সুযোগ এসেছে। আরশাদকে আজ রাতে সত্যটা জানাতে হবে। জন আরিফের দিকে তাকিয়ে বলে, আরিফ,
তোমার গার্লফ্রেন্ডকে আনোনি কেন? গার্লফ্রেন্ড কেন এলি না? দুজনকে সেদিন বেশ লাগছিল। সরি, সে আমার কাজিনকে কেউ কিস করে? আরিফ থতমত খেয়ে গেল। আরশাদ জবাব দেওয়ার আগেই জন ফোরন কেটে বলে, শোনো এলিনা, ভালো মেয়ে, সময় থাকতে থাকতে এলিনাকে স্বীকৃতি দাও, না হলে আরশাদের মতো তোমার কপালেও কলগার্ল জুটবে। শেষোক্ত বাক্যটি আরশাদের কানে বজ্রধ্বনির ন্যায় পতিত হলো। ওয়াইনের গ্লাসটা রেখে উঠে দাঁড়ালো আরশাদ। ডিলান, আরিফ সহ বাকিরা এই কথার জন্য মোটেও প্রস্তুত ছিল না। জন যে এই মুহূর্তে এমন কথা বলবে স্বপ্নেও ভাবেনি তারা। আরশাদ স্থির চোখে তাকালো জনের পানে। কি বললে তুমি? ইউর ফ্লুজি ইজ এ কল গার্ল। আরশাদ স্তম্ভিত, হতভম্ব নয়নে তাকিয়ে রইল কিছুক্ষণ। তারপর আচমকাই ফিক করে হেসে ফেলল। আরশাদের হাসিতে অপ্রস্তুত হয়ে পড়ল জন। সারাদিন কি মাথায় এসব ঘুরে? আজকাল সবাইকে কি এক কাতারে নামিয়ে এনেছ ব্রো? সাবধান করছি, আমার বউকে নিয়ে বাজে কথা আমি বরদাস্ত করব না। আরশাদ, তুমি অতি বোকা ছেলে। হ্যাঁ, বোকা ছেলে বলেই তোমার কথা এখনও শুনে যাচ্ছি। তোমার ফ্লুজি কল গার্ল, এটা তো মিথ্যা নয়। আমি কক্সবাজার তার সাথে ছিলাম, আমার কাছে প্রমাণ আছে। আরশাদ রেগে গেল। তেরে এসে জোর খাটিয়ে ঘুষি দিল জনের নাকে। ভাগ্যক্রমে জন সরে গেল। অবশ্য এই ঝড়ের জন্য প্রস্তুত ছিল জন। ডিলান আরশাদকে চেপে ধরল এবং শান্ত করতে চাইল বারবার। কিন্তু আরশাদ কি শান্ত হওয়ার পাত্র? তার স্ত্রীকে নিয়ে বাজে কথা উঠছে, সে কি করে পারবে শান্ত হতে? জন তার কাছে থাকা সকল ছবি আরশাদকে দেখালো। আরশাদ চুপচাপ দেখল সব। তার ফ্লুজির শরীরের সহিত অন্য পুরুষের শরীর মিশে এই মুহূর্তে তার দাঁড়িয়ে থাকার জো নেই। শরীরের সমস্ত শক্তি এই মুহূর্তে এসে ফুরিয়ে গেছে। আরশাদ বসে পড়ল চেয়ারে। ভাইয়ের ভেঙে পড়া অস্বস্তি দেখে আরিফ পাশে দাঁড়ালো। অ্যালন আরশাদকে আশ্বাস দিয়ে বলে, মেয়েটা তোমাকে ঠকালো আরশাদ, তুমি কি বুঝতে পারলে না? এখন সময় আছে, সবটা এসপার ওসপার করো। আরশাদের ভেঙে পড়া দেখে জন যেন সফল হলো। যদিও এতে একদিকে আরশাদের ভালো চাইল জন, তার ভাষ্যমতে সে চায় না আরশাদ ঠকে যাক। জন আরিফের দিকে তাকিয়ে কঠোরভাবে বলে, আরিফ, তুমি তো সবটা জানতে কেন জানালে না আরশাদকে? আরিফ আরশাদের চোখে চোখ রেখে থমকে গেল। প্রত্যুত্তর করার আগে আরশাদ তার দিকে তাকিয়ে স্থির চোখে বলে, আরিফ, ফ্লুজি এমন বিশ্বাস করো? না না। কেন বিশ্বাস করো না তুমি? কেন বিশ্বাস করে না আরিফ? এর সঠিক উত্তর সে নিজেও জানে না। তার ভাবনা চিন্তার ধারণায় এইটুকুই বুঝে ফ্লুজি এমন মেয়ে হতেই পারে না। আরিফের নীরবতা মানতে পারল না আরশাদ। চট করে আরিফের গালে চর বসিয়ে দিল সে। তুমি কেন বিশ্বাস করো না? আচ্ছা, সব বাদ, আমাকে আগে জানাওনি কেন? আমি আরিফ কথা শেষ করার আগে জন বলে, তুমি তো তোমার ফ্লুজির অন্ধভক্ত, তাকে নিয়ে কোনো কথা তুমি সহ্য করো? সবাই এইসব জানে, কেউ তোমাকে সাহস করে জানায়নি। ফ্লুজিকে অন্ধবিশ্বাস করা এবার বন্ধ করো। না, করব না, বরং আজকের পর থেকে আরও বেশি বিশ্বাস করব, তার পাশে থাকব, তাকে সম্পূর্ণ সাপোর্ট করব। তার পেছনে যে কুকুর লেগেছে সেই কুকুরগুলোকে সরাতে হবে। ফ্লুজিকে নিয়ে বাজে কথা কখনো সহ্য করিনি আর করব না। চোখ থেকেও অন্ধ তুমি। হ্যাঁ, আমি অন্ধ। অন্ধ বলেই তো বুঝতে পারছি ছবির মেয়েটি আমার ফ্লুজি নয়। আমি ওর হাজব্যান্ড, ওর খুঁত নিখুঁত সব আমি জানি। কি জানো? মেয়েটার ছলনায় ডুবেছ তুমি। ভালোই ভালোই কথা বলছি বলে তোমার ভালো লাগছে না, তাই না? আমি তো বলেছি ছবির মেয়েটি আমার ফ্লুজি নয়। আরশাদ জোরালো গলায় বলল। বন্ধুরা সবাই অবাক হয়ে দেখলো আরশাদের কাণ্ড। অ্যাডেনের সত্যতা জানতে মুখিয়ে আছে সে আরশাদের কাছ থেকে দূরত্ব বজায় রেখে বলে, এই মেয়ে যদি তোমার ফ্লুজি না হয় তাহলে এই মেয়েটাকে? জন মিথ্যা বলছে না। জনের সিনিয়ররাও এই মেয়ের সাথে থেকেছে। অ্যাডেন, তুমি আমার বন্ধু, এমন কোনো কথা বলো না যার কারণে তোমার মুখ দেখার ইচ্ছাও আমার মরে যায়। আমি বলছি তো এই মেয়ে আমার ফ্লুজি নয়। এই মেয়ের হাতের পুরনো কাটা দাগ গর্ত হয়ে আছে, আমার ফ্লুজির কোনো কাটা দাগ নেই। এই মেয়ের শরীরের বিভিন্ন অংশে ট্যাটু, আর আমার ফ্লুজির এসব নিয়ে কোনো ধারণাও নেই। আরশাদ বোঝাতে চাইলো, মানাতে চাইলো। কডি বলে, তাহলে কলগাল মেয়েটাকে? জানি না। জন ওয়াইনের বোতলে চুমুক বসিয়ে হেসে ফেলো আরশাদের কাঁধে হাত চাপড়ে বলে, আরশাদ, মজা করছো? তোমার ওয়াইফ যে কল গার্ল। আচমকা কাজ ভাঙার শব্দে চমকে গেল সবাই। জনের কপাল ফেটে গল গলিয়ে রক্ত ঝরছে। আরশাদ ওয়াইনের বোতল দিয়ে জনের মাথায় ফাটিয়েছে। আরিফ দ্রুত আরশাদকে ধরে ফেললো। বাকি বন্ধুরা ভয়ে ঢোক গিলে সরে দাঁড়ালো। আজ ট্রেলার দেখালাম, পরবর্তীতে মুভি দেখিয়ে ছাড়বো। এত বড় অপবাদ তোলা হয়েছে, এর সত্যতা আমি বের করেই ছাড়বো। আরিফ কতবার কত কথায় আরশাদকে শান্ত করতে চাইল, কিন্তু আরশাদ শান্ত হলো না। সে বিশ্বাস করতে নারাজ তার ফ্লুজি এমন মেয়ে। এসব কথা ভাবতেও আরশাদের বুক কাঁপে। তারা একে অপরের কাছে আসার প্রথম রাতটা কি আরশাদকে প্রমাণ করে দেয় না তার ফ্লুজি নির্দোষ? স্বার্থ ছাড়া জন কেন জল ঘোলা করছে? এসবে নিশ্চয়ই জনের স্বার্থ জড়িয়ে। আরশাদ বাড়ি ফিরল মাঝরাতে। স্টোরুমের দরজা দিয়ে ভিলায় প্রবেশ করলো সে। ফ্লুজি তখন ঘুমিয়ে বিভোর। মেয়েটা নিষ্পাপ ঘুমন্ত মুখখানি আরশাদকে প্রবলভাবে টানে। আরশাদ শরীরের ভর ছেড়ে দেয় ফ্লুজির শরীরের উপর। মেয়েটার বুকে মাথা রেখেই ভিজে ওঠে তার চোখ। বুকে ভারী চাপে দম আটকে আসে খুশবুর। মেয়েটা পিটপিট চোখে তাকাতে আরশাদকে দেখে শান্ত হয়। আরশাদ, কখন এলেন?
এই তো এখন মন খারাপ? আমাকে একটু জড়িয়ে ধরো, শক্ত করে ধরো। তোমার স্পর্শ আমার প্রয়োজন। তোমার স্পর্শে আমার দুশ্চিন্তারা মুখ থুবড়ে পড়ে। খুশবু মৃদু হেসে জড়িয়ে ধরে আরশাদকে। ছেলেটার হঠাৎ আবার কি হলো? আরশাদ, কি হয়েছে? কিছু হয়নি। তোমাকে আরও ভালোবাসা প্রয়োজন, আরও বিশ্বাস করা প্রয়োজন। এই কি হলো আপনার? কিছু হয়নি, হওয়া জরুরি। তবে তুমি সামলাতে পারবে না আমি জানি। এই ঘরে একটা ছোট্ট বাচ্চার প্রয়োজন। কী সব বলছেন? আরশাদ, আপনার কি মন খারাপ? তুমি আমায় বিশ্বাস করো? না, করি না। আপনাকে বিশ্বাস না করলে এত দূর আসতাম? আপনি আমায় বিশ্বাস করেন আরশাদ? কি বলেছি মনে নেই? চামড়া কেটে দেখবে। না, দেখতে হবে না। আমি বিশ্বাস করি আপনাকে। বিশ্বাস আস্থা উভয় আছে আপনার উপর। তুমি আমার উপর বিশ্বাস রাখো, আমি তোমার বিশ্বাসের মর্যাদা দিতে বাধ্য। খুশবু প্রত্যুত্তর করে না। আরশাদের চুলে হাত বুলাতে বুলাতে চিন্তার দুয়ারে হুমড়ি খেয়ে পড়ল সে। ভীষণ ভয় নিয়ে আজ কফি বানালো খুশবু। আরশাদ যদি দেখতেও খুশবু চুলা জ্বালিয়েছে, তবে সুনামি মুহূর্ত তার উপর দিয়ে বয়ে যেত। গত রাতে আরশাদের কি হয়েছে কে জানে। ছেলেটা কেমন কাতর ছিল। সকাল 10টায় বেজে গেল, অথচ আরশাদের ঘুম ভাঙার নাম নেই। কফি মগ হাতে বিছানায় কোনায় বসলো খুশবু। আরশাদ শুনছেন? পিট পিট চোখ মেলে তাকালো আরশাদ। খুশবুকে দেখে হাসলো। গুড মর্নিং ফ্লুজি। গুড মর্নিং। খুশবুর হাসিতে আরশাদ হাসলো। গত রাতের কথা মাথায় আসতে থমকে গেল সে। তবুও নিজেকে রাখলো স্থির। তার ফ্লুজিকে নিয়ে এত বড় কথা উঠেছে, এর বিরুদ্ধে তাকে রুখে দাঁড়াতেই হবে। আরশাদ, কফি। কফি করেছে কে? আমি। গলার স্বর নেমে এলো খুশবুর। কপট রাগ দেখে আরশাদ তার দিকে তাকিয়ে রইল। কফির মগে চুমুক বসিয়ে আরশাদ তৃপ্ত হলো। তখনই ইমরান হোসেনের ফোন আসে। আজ ছুটির দিন বিধায় সবাই বাড়িতেই আছে। বাবার সাথে কথা বলার এক পর্যায়ে আরশাদের মন মরে যায়। ফোনটা রেখে খুশবুর কোলে মাথা রেখে বলে, ফুপুরা আজকে চলে যাবে। ড্যাড বলল ফ্রেশ হয়ে একসাথে ব্রেকফাস্ট করতে। ও, আজ তো আপটি, এই জন্য বোধহয় দেরিতে ঘুম থেকে উঠেছে, তাই না? এছাড়া আর সময় কোথায়? এলিন আরিফের সামনে দাঁড়িয়ে। তার চোখে মুখে ছেয়ে গেছে অস্বস্তি। এতদিন আরিফকে এড়িয়ে গেলেও আজ আরিফের মুখোমুখি সে। সেই দিনের ব্যাপারটা দুজনকেই অস্বস্তির দুয়ারে ঠেলে দিয়েছে। আরিফ সহজ হওয়ার চেষ্টা করলো। এলিনা কিছু বলবে? আসলে কি বলতে চাও বলে ফেলো। তোমার এই চোরাচাহনির স্বভাবটা আমার ভালো লাগছে না। আই এম সরি। কী জন্য? সেদিন রাতে। ওটা নিয়ে পড়ে থেকো না, যা হয়েছে ভুলে যাও। সত্যি তুমি কিছু মনে করো নি, তাই না? আমি আজ চলে যাব। কথা ছিল আসাদ ভাইয়া সহ ভ্যানিস যাব, কিন্তু ভাইয়া বলল সময় নেই। আমার আর কি করার? আমি তো এখানে থাকার জন্য আসিনি। চাইলে পার্মানেন্ট থেকে যেতে পারো। থাকবে? আরিফের প্রশ্নে পুলকিত হয় এলিনা। পার্মানেন্ট থাকা মানে কি বোঝাতে চাইছে? পার্মানেন্ট কিভাবে থাকবো? ভাবিমণি যেমনটা থেকেছে। পরোক্ষভাবে বিয়ের ইঙ্গিত দিল আরিফ। এলিনা অবাক হলো এবং এমন প্রস্তাবের ঘোর বিরোধিতা করলো। ভেবে বলছো? মাথা খাটিয়ে বলছো? কি বলছো তুমি? এলিনা উত্তেজিত হলো। আরিফ মেয়েটার চোখে চোখ রাখলো না। না, এই চোখে ভালোবাসা নেই, কোনো অনুভূতি নেই। নিজের আবেগকে মাটি চাপা দিল আরিফ। জাস্ট কিডিং। এত হাইপার হচ্ছ কেন এলিনা? আমার কাজ আছে। তোমার কথা শেষ হলে যেতে পারো। এলিনা থতমেতে হলো। আরিফের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল সে। অ্যালনের বাসায় জন আছে, এই খবরটা আরশাদের কানে আসতে দেরি করল না সে। অ্যালনের বাসায় এসে উপস্থিত আরশাদ। জন আরশাদকে দেখিয়ে ঢোকিল। অ্যালোনা আরশাদকে বসতে বলে চলে গেল কিচেনে। জিলান জনকে ইশারায় স্থির থাকতে বলল। অ্যালন আরশাদকে বলে, কিছু বলবি কি? বলতে চাই অনেক কিছু, কিন্তু কি বলবো সেটাই তো জানতে চাই। গত রাতের ব্যাপারটা নিয়ে তুমি কি আপসেট? একদমই নয়। আরশাদ উঠে দাঁড়ালো। জনের মুখোমুখি বসে কড়া গলায় বলে, তোমাকে আমি সম্মান করি, কিন্তু এই সম্মানটা আর স্থায়ী রইল না। আমার ওয়াইফের বিরুদ্ধে যেতে তোমাকে কে উস্কে দিয়েছে? তোমার সাথে আমার কোনো শত্রুতা আছে, নাকি তোমার ওয়াইফের সাথে আছে? আমার কারো সাথে কোনো ঝামেলা নেই। আমি যা বলেছি সঠিক বলেছি। কার সাথে মিলে এসব করছো জন ভাইয়া? ভালো ভালো সত্যটা বলো। আমি কিন্তু মানুষ ভালো নেই, মার্ডার করতেও ছাড়বো না। আবারও বলছি, এই অন্ধবিশ্বাস তোমাকে ধ্বংস করবে। আমার যদি অসৎ উদ্দেশ্য থাকতো তাহলে আমি আরও বাজে স্টেপ নিতাম। আমি বাংলাদেশ থাকাকালীন অ্যালনকে এই মেয়ের পিকচার পাঠিয়েছি, অথচ তখন তোমার ফ্লুজিকে না অ্যালন চিনত আর না আমি। সেদিন ভিডিও কলে তোমার বউকে দেখে আমি অবাক হই এবং অ্যালনকে জানি। অ্যালন ভয় নিয়ে আরশাদের চোখে চোখ রাখে এবং বলে, জন ভাই ঠিকই বলছে। আরশাদ বিশ্বাস করতে চাইল না। ফল কাটার ছুরি কৌশলে হাতে নিয়ে জনের উপর হামলে পড়ল সে। অ্যালন ডিলান আরশাদকে থামাতে চাইল, লাভ হলো না। ছেলেটা তার শক্তিতে অনড়। জনের গলায় ছুরি বসিয়ে দাঁত হিসিয়ে আরশাদ বলে, সত্যটা বলো, আমার ফ্লুজিকে নিয়ে বাজে কথা কেন তুললে?
আমার ঈশ্বরের দিব্যি আমি মিথ্যা বলিনি। আমি সেই মেয়ের সাথে রাত কাটিয়েছি। আমার কোনো কিছু প্রমাণ করার ইচ্ছে নেই, যেহেতু তোমার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তাই তোমার উচিত এর সত্যতা বের করা। আমিও জানতে চাই, তোমার ফ্লুজি যদি সেই মেয়ে না হয়, তোমার ফ্লুজির সাথে সেই মেয়ের বৈশিষ্ট্য না মিলে, তাহলে সেই মেয়েকে আমিও জানতে চাই। আরশাদ আর দ্বিতীয়বার কোনো কথা বলে না। আর কি বলবে সে? সবটা ধোঁয়াশায় মিলিয়ে যাচ্ছে। অ্যালনের বাসা থেকে ফিরে আরশাদ বাংলাদেশে থাকা রনির সাথে যোগাযোগ করলো। খুশবুকে খুঁজে দিতে এই ছেলেটি সাহায্য করেছিল, তাহলে নিশ্চয়ই সেই কলগালের খোঁজ সেই ছেলেটা জানবে। আরশাদ রনিকে সবটা জানালো। রনি সবটা শুনে যতটা সিরিয়াস হওয়ার ভাব দেখালো, প্রকৃতপক্ষে সে আরশাদের কোনো কথাই গায়ে লাগালো না। এক পৃথিবীতে একই চেহারার দুটি মানুষ থাকতেই পারে, তারা যদি যমজ হয় তাহলে তারা ভিন্ন ভিন্ন অবস্থানে কেন? এসবের উত্তর বের করা কি রনির কাজ? এসবের উত্তর নিশ্চয়ই খুশবুর বাবা মা জানে। তাদের না জেনে এসব জটিল কেস মীমাংসা করা বোকামি ছাড়া কিছুই নয়। রনির মনে কোনো তাগিদ জাগলো না কলগাল সেই মেয়েকে খুঁজে বের করার। অথচ আরশাদ রনির উপর ভরসা করে আছে। সময় পেরিয়ে গেল 1 মাস, 2 মাস, হ্যাঁ 2 মাস সময় পেরিয়ে গেল। ইতালি আসার পর থেকে তুষারপাত কিংবা বৃষ্টি কোনোটা দেখার সৌভাগ্য হয়নি খুশবুর। অথচ আজ সন্ধ্যায় হঠাৎ করে ঝিরঝিরে বৃষ্টি নামলো, ভিজিয়ে দিল শুষ্ক পরিবেশ। ঠান্ডায় শিউরে উঠল খুশবু। বড় জানালার কাছে দাঁড়িয়ে হাত বাড়িয়ে ছুঁয়ে দিল বৃষ্টি। কত মাস পর সে বৃষ্টি ছুঁয়েছে। মনের ছলকে ওঠা আবেগকে আজ দমাতে পারল না সে, যার দরুনে প্রায় অর্ধেক ভিজে গেছে মেয়েটা। আশা তখন রাতে রান্না করছিল। ভেবেছিল খুশবু হয়তো টিভি দেখছে, তাই আর বিরক্ত করলো না সে। নিজের রুমে ফিরে আধা ভেজা খুশবুকে দেখে রেগে গেল। দ্রুত এসে টেনে ধরল খুশবুর হাত। এই, তুমি জ্বর বাঁধাতে এসব করছো? না প্লিজ আরশাদ, জানলা বন্ধ করবেন না, আমি বৃষ্টি দেখিনি বহুদিন। আরশাদের হাত থেমে গেল। ফ্লুজের কথা ফেলতে পারে না সে। বৃষ্টির ফোঁটারা ক্রমশ তীরের ন্যায় ছুটে এসে বিচ্ছে খুশবুর শরীরের। আরশাদ পেছনে দাঁড়িয়ে, তাই তো সেও প্রায় অর্ধেক ভিজে গেছে। আচমকা বৃষ্টির গতিক বেড়ে গেল, সেই সাথে শীতের প্রকোপ বাড়ল বুঝি। আরশাদ খুশবুর ভেজা টি শার্ট তুলে দিল উদর অব্দি। মেয়েটার ভেজা চুল লেপটে গেছে ঘাড়ে। আরশাদ যত্ন নিয়ে সরিয়ে দিল সেই চুল। দু ঠোঁটের অবস্থান দৃঢ় করল খুশবুর ঘাড়ে। খুশবু বাধা দিতে পারে না। বাধা দেওয়া তার সাধ্যের বাইরে। যতবার আরশাদকে বাধা দিয়েছে ততবার আরশাদ তাকে উস্কে দিয়ে সরে গেছে। ব্যাপারটা ভীষণ পীড়াদায়ক তার কাছে। তাই আরশাদ যতবার ভালোবাসা আলিঙ্গনে কাছে ডেকেছে, ফিরিয়ে দেয়নি সে। বৃষ্টির ফোঁটারা লাগামহীন ছুটছে। মৃদু বাতাসে গায়ে কাটা দিল খুশবুর। শীতে কাঁপতে কাঁপতে জানলা বন্ধ করতে চাইলে আরশাদ নিজ থেকে বন্ধ করে। ভেজা শরীর গুটিয়ে মেয়েটা দাঁড়িয়ে রয় একপাশে। আরশাদ হাসে। ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দেয় তার ফ্লুজির। আর ভিজবে? ঠান্ডা লাগছে? লাগুক, আমি আছি তো। আপনি থাকলে কি হবে? সব কথা বুঝিয়ে বলতে হবে? ধ্যাৎ, জানতো আপনার যত বাজে কথা। যাব কোথায়? শীতে উষ্ণতার লোভে আমার কাছেই আসবে। খুশবু লজ্জা পায়। তার লজ্জায় গুটিয়ে যাওয়া শরীরটা ধীরে ধীরে নিজের আয়ত্তে আনে আরশাদ। কাজের উদ্দেশ্যে ডিলানকে ইতালির মিলান শহরে যেতে হবে। যেহেতু ডিলান যাচ্ছে, তার সাথে আরশাদ যাবে বলে সিদ্ধান্ত নেয়। বাকি বন্ধুরা পিছপা হয়নি, তারাও মিলান ঘুরবে বলে জানায়। মিলানের উদ্দেশ্যে তাদের যাত্রা শুরু হয় সকাল সকাল। হাসি আড্ডায় তাদের এবারের জার্নিটা ভীষণ মজার ছিল। অ্যাডোনা ভীষণ মিশুক প্রকৃতির মেয়ে। সে নিজের বন্ধুর মতো খুশবুকে শিখিয়ে পড়িয়ে বুঝিয়ে দিচ্ছে। অ্যাডোনার খুশবুর এতটা মিল দেখে আরশাদের স্বস্তি হয়। আজকে তাদের গন্তব্য মিলান ক্যাথেড্রাল। মিলান ক্যাথেড্রাল হলো একটি ব্যতিক্রমী ইউরোপীয় ক্যাথেড্রাল, যেটি শহরের প্রতিটি ভ্রমণকারীকে অবশ্যই দেখতে হবে। তাই তো সবার এবারের উদ্দেশ্য ক্যাথেড্রাল দেখতে যাওয়া। মিলান ইতালির দ্বিতীয় বৃহত্তম শহর। ইতালির জনসংখ্যার ওপর ভিত্তি করে রোমের পরেই মিলানের স্থান। এটি অর্থনৈতিক এবং বাণিজ্যিকের দিক থেকে ইতালির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শহর। চারদিকে নানান মুখ মুখোশের মানুষের ছড়াছড়ি। অ্যাডোনা খুশবুর সাথে কথা বলতে বলতে ক্যাথেড্রালের দিকে যাচ্ছিল। হঠাৎ একটি মেয়েকে দেখে অ্যাডোনা থমকে যায়। চোখে লাগানো কালো চশমাটা খুলে তাকায় খুশবুর পানে। খুশবু, আমি তোমার মতো একটা মেয়েকে এইমাত্র দেখেছি। খুশবু ফিক করে হেসে ফেলে। অ্যাডোনার কথা মাথায় না নিয়ে বলে, দূর, কী যে বলো। সত্যি বলছি, আমি তোমার মতো দেখতে হুবহু একটি মেয়েকে এইমাত্র দেখলাম। ভিড়ের মাঝে হারিয়ে গেল। অ্যাডোনা, তোমার হয়তো শরীর খারাপ লাগছে। পানি দিচ্ছি, গলাটা ভেজাও। লং জার্নিতে অ্যাডোনার মাথাটা সত্যি ঘুরছে। তাই তো অ্যাডোনা খুশবুর সাথে সহমত জানালো। আরশাদের সান্নিধ্যে খুশবু কী পেয়েছে, কী হারিয়েছে, তার সঠিক জবাব খুশবুর কাছে নেই। তবে আরশাদের সান্নিধ্যে আস্তে একটা সুখের আকাশ পেয়েছে। এক কোণে বানানো কোণঠাসা জগৎটা ছেড়ে বেরিয়ে এসেছে। আরশাদের হাত ধরে ঘুরছে অজানা শহরে। এসব শহরের ঐতিহ্য, ইতিহাস তার তো আগে জানা ছিল না। কোনোদিন ধারণাও করেনি বাংলাদেশ পাড়ি দিয়ে সে আসবে, অন্য এক দেশে বসবাস করবে অন্য আরেক মানুষের সাথে। মিলান শহরে অ্যাডোনা এই প্রথমবারের মতো এসেছে। মেয়েটা আজ ভীষণ এক্সাইটেড। অ্যালনের পাশে দাঁড়িয়ে তার ছবি তোলা আর শেষ হলো না। আরশা তার ফ্লুজের হাত ধরে হাঁটছে। খুশবু অনেকবার মিলান ক্যাথেড্রালকে দেখেছে, তবে সামনাসামনি নয়, মুভিতে। গান
ক্যাথেড্রালের সম্মুখে দাঁড়িয়ে মুগ্ধ হয় খুশবু। এত সুন্দর, এত চমৎকার দৃশ্য, এ তো তার ভাবনার বাইরে ছিল। মিলান ক্যাথেড্রালকে নিজের চোখে দেখা ফটোগ্রাফি দেখার মতো এক নয়। সামনাসামনি ক্যাথেড্রালের সৌন্দর্যের কাছে উচ্ছ্বসিত হয় মনপ্রাণ। ভ্রমণ পিপাসুদের কাছে এটি একটি উত্তম স্থান। আরশাদ, আপনি আগে এসেছিলেন এখানে? 3 বছর আগে এসেছিলাম। আরশাদ খুশবুর হাত ধরে হাঁটতে থাকে। মেয়েটা বোঝাতে শেখাতে তার কোনো কার্পণ্য নেই। মিলানের সবচেয়ে বিখ্যাত স্মৃতিস্তম্ভটি পরবর্তীকালে এই ক্যাথেড্রালে পরিণত হয়, যার পুরো নাম সান্তা মারিয়া নাসেন্টে। গথিক স্থাপত্যের এই দুর্দান্ত ভবনটিকে মিলানের প্রতীক বলা হয়, কারণ এটি শহরের কেন্দ্রে অবস্থিত। গথিক যুগের গির্জাগুলো ঐতিহ্যগতভাবে অসংখ্য ভাস্কর্য দিয়ে সজ্জিত, কারণ অন্তহীন বিবরণ গথিক ভবনগুলির প্রধান সজ্জা হিসেবে বিবেচিত হয়। মিলান ক্যাথেড্রালে 2245টি ভিন্ন এবং খুব অসাধারণ ভাস্কর্য রয়েছে। এর মধ্যে রয়েছে সাধুদের মূর্তি, বাইবেলের গল্পের দৃশ্যচিত্র এবং অদ্ভুত ফ্যান্টাসমাগরিক প্রাণী। বিল্ডিং সজ্জিত বিবরণ অনেক মধ্যযুগীয় মুখ চিত্রিত। সামনের ভাগে কেন্দ্রীয় ব্যালকনিতে অবস্থিত কিছু মহিলা চিত্রগুলি নিউ ইয়র্ক স্ট্যাচু অফ লিবার্টির সাথে খুব মিল। ডিলান, আরশাদ এবং খুশবুর বেশ কিছু ছবি তুলল। জনের কথাগুলো মাথায় আসতে মন মরে যায় ডিলানের। খুশবু এমন মেয়ে, আদৌ কি এই কথা বিশ্বাস হয়? কোথায় যেন শুনেছি একই চেহারার মানুষ পৃথিবীতে 7 জন আছে, তাহলে খুশবুর সাথেও কি সেই তেমনটা ঘটছে? ক্যাথেড্রালের আশেপাশে মানুষজনের অভাব নেই। নানান শহরের নানান দেশের মানুষ এখানে উপস্থিত। বন্ধুরা যে যার মতো ঘুরছে। ডিলান ক্যাথেড্রালের সৌন্দর্য ক্যাপচার করতে ব্যস্ত। মনের ভুলে তার সাথে ধাক্কা লেগে একটি মেয়ের ফোন ছিটকে পড়ে রাস্তায়। মেয়েটির পাশে দাঁড়ানো ছেলেটি চেঁচিয়ে ওঠে। ডিলান নিজের ভুলে মাথা নত করে, মাপ চায় ছেলেটির কাছে। মেয়েটি ফোন হাতে তুলে দাঁড়াতে ডিলান চমকে যায়। থমকে যায় তার স্নেহ। কি এক অদ্ভুত প্রহেলিকায় আটকে গেছে তার জ্ঞান বুদ্ধি। মেয়েটি ফোন হাতে তুলে ন্যাকামিতে বলে, আমার ফোন দেখে হাঁটবেন তো? মেয়েটির সম্মুখে থাকা ডিলান নামক ছেলেটা কি বাংলা বুঝে? একদমই না, অথচ মেয়েটির কথা ছিল বাংলা। ডিলানের নীরবতার সম্মুখে দাঁড়িয়ে থাকা মেয়েটি বিরক্ত হয়। তার পাশে থাকা ছেলেটিকে তাড়া দিল। দুজনে যখনই যাওয়ার জন্য প্রস্তুত হয়, তখনই ডিলান মেয়েটির হাত ধরে ফেলে। এক অপ্রতিভ অবস্থায় আটকে যায় দুজনে। ডিলান লাহমায় উত্তেজিত হয়ে পড়ে। মেয়েটি ঝটকায় সরিয়ে ফেলতে চায় তার হাত। ডিলান চেঁচিয়ে উঠে আরশাদকে ডাকে হাঁক ছেড়ে। ডিলানের এমন চিৎকারে আরশাদ ছুটে আসে। খুশবু তখন অ্যাডোনার সাথে ছিল বিধায় ডিলানের ডাকাডাকিতে সে আগ্রহ দেখালো না। আরশাদ ডিলানের সামনে আসতে চোখ পড়ে ওয়েস্টার্ন পরাহিত একটি মেয়ের দিকে। মেয়েটি দেখতে হুবহু খুশবুর মতো। আশ্চর্য, অবিশ্বাস্য কাণ্ড। আরশাদ ঢোক গিলল মেয়েটির পানে তাকিয়ে কড়া গলায় বলল, হু আর ইউ? আরশাদের এমন আচরণে হতবুদ্ধ হয়ে যায় মেয়েটি। আরশাদের দিকে প্রশ্নবোধক চিহ্ন বসিয়ে তাকিয়ে রইল পিটপিট চোখে। ডিলান উত্তেজিত হয়ে বলে, হোয়াটস ইউর নেম? নীরা। মেয়েটির গলার সুর ফুরিয়ে এলো। হঠাৎ এই দুটি ছেলের আচরণ নীরাকে চিন্তায় ফেলল। পাশে দাঁড়িয়ে থাকা ছেলেটি তাড়া দিয়ে বলে, তুমি যাবে? এই ছেলেরা কী চায় তোমার কাছে? নীরার পাশে দাঁড়িয়ে থাকা ছেলেটির বিরক্তিকর চাহনি বুঝতে পারল। ব্যাগ থেকে একটি কার্ড নিয়ে ডিলানের হাতে ধরিয়ে দিল নীরা। এটা আমার কার্ড, নাম্বার আছে, যোগাযোগ করবেন। চার্জের ব্যাপারে না হয় ফোনেই আলাপ হবে। ডিলান এবং আরশাদ ভরকে গেল। চার্জ? কিসের চার্জ? ততক্ষণে অ্যালন এগিয়ে এলো। নীরাকে দেখে 2 কদম পিছিয়ে গেল সে। নীরার বাহুতে সেই চিরচেনা টেটু দেখে অ্যালন বলে, এ তো সেই কলগল মেয়েটা। আরশাদ চমকে গেল। ডিলান অ্যালনের কথায় সায় জানালো। নীরাকে নিয়ে এই 3টা ছেলের এতটা আগ্রহ দেখাচ্ছে কেন? এসব নিয়ে নীরা বেশ অপ্রস্তুত হলো সে। এরা এতটা আলোচনা করছে কেন? অ্যাডোনা অ্যালনকে বারবার ডাকছিল, কিন্তু অ্যালন কি আর তার ডাক শোনে? ছেলেটার চোখের সামনে আশ্চর্যজনক একটি কাণ্ড ঘটেছে, তার কর্ণঘোরে আজ আর কোনো ডাক যাবে না। অ্যাডোনা অ্যালনের কাছে আসে, তার সাথে খুশবু এগিয়ে এসে দাঁড়ায়। নীলের দিকে তাকিয়ে চমকে যায় সে। হুবহু তার মতো দেখতে মেয়েটিকে। ডিলান, অ্যালন, আরশাদ সবাই খুশবুর দিকে তাকিয়ে। খুশবুর সন্ত্রস্ত চাহনিতে ঘুরে তাকালো নীরা। খুশবুকে দেখে সে নিজেও চমকে যায়। মুখোমুখি হয় দুটো সত্তা। কোডি স্তম্ভিত হয়ে বলে, কি হচ্ছে এসব? খুশবুর মাথা ঘুরে যায়। তার শরীর কাঁপে লাগামহীন। আশা তাকে দ্রুত ধরে। তার মাঝে যতটা না ভয়ভীতি দেখা যাচ্ছে, নীরার মাঝে তা কিছুই দেখা যাচ্ছে না। নীরা এগিয়ে আসে, খুশবুর গাল চেপে বলে, তুমি খুব সুন্দর, আমার মতো সুন্দর। নীরার কথার পাল্টা জবাব খুশবু দেয় না, মূলত দিতে পারে না। মেয়েটা এখনও তার হোঁচট খাওয়ার জগৎ থেকে বের হতে পারেনি। আরশাদ নীরাকে বলে, আপনি কে? আপনার পরিচয় কি? আগে আপনি বলুন, আপনি কে? বিস্মিত হয় আরশাদ। নীরা কারো দিকে মনোনিবেশ করল না। সে এক দৃষ্টিতে তাকিয়ে রইল খুশবুর পানে। এই মেয়েটা দেখতে তার মতো কেন? নীরার পাশে দাঁড়ানো ছেলেটা তাকে ভীষণ তাড়া দিল। নীরা আর দাঁড়ানোর সুযোগ সময় কোনোটাই পেল না। খুশবু নীরাকে বলে, আপনি কে? আমার মতো দেখতে আপনি? আপনার আসল পরিচয় দিন দয়া করে।
আমার কার্ড দেওয়া আছে, পরে যোগাযোগ করা যাবে। এখন আমার হাতে সময় নেই। খুশবুর মাঝে ভয়ের বাসা বাঁধে। আচ্ছা, আশাদ যে মেয়েটাকে ভালোবাসতো সেই মেয়েটা এই মেয়েটা নয় তো? নীরা মেয়েটা যে কলগার্ল খুশবু এখনও বুঝতে পারল না। তাই সে তার সন্দেহে জোরালো হলো আশাদের প্রেমিকা নিশ্চয়ই এই মেয়েটাই ছিল। খুশবু নীরার পথ আটকে দাঁড়ায়। আশাদের দিকে ইশারা করে বলে, আপনি ওনাকে চিনেন? নীরা আশাদের দিকে তাকিয়ে বলে, না। সত্যি করে বলুন, আপনি ওনাকে চিনেন না? না। উনি আপনাকে ভালোবাসতো, আপনার জন্য পাগল ছিল। ভালো করে মনে করে দেখুন, উনি আপনাকে ফ্লুজি বলে ডাকতো। নীরা বিরক্ত হলো। আশাদের দিকে তাকিয়ে বলে, আমি ওনাকে চিনি না। কে ভালোবাসতো আমায়? আমি কাউকে ভালোবাসিনি। চাহিদার কাছে ভালোবাসা ফিকে। শোনো, আমার তারা আছে, তোমার সাথে পরে কথা বলবো। নীরা চলে গেল ছেলেটার হাত ধরে। ডিলান সহ বাকিরা এবার শিওর হয়ে গেল জন মিথ্যে বলেনি। খুশবুর মতো দেখতে মেয়েটির নাম নীরা, আর নীরা মেয়েটা কলকার। ঘোরাঘুরি সব আনন্দে ভাটা পড়ে গেছে। খুশবু তখন থেকে কেঁদেই যাচ্ছে। নীরা নামের মেয়েটির সাথে খুশবুর কী সম্পর্কে সঠিক কোনো ব্যাখ্যা পাচ্ছে না সে। আরশাদ কী বলবে কী করবে বুঝে উঠতে পারছে না। সব মিলিয়ে কি একটা বিশ্রী পরিস্থিতির শিকার তারা। খুশবু চোখ মুছল, ব্যাগ হাতড়ে খুঁজল তার ফোন হাতে পেয়ে বাহারুল হককে ফোন করতে গেলে আরশাদ বাধা দিল। খবরদার ফ্লুজি, কাউকে ফোন করবে না তুমি। কিন্তু কেন? বাবা মা নিশ্চয়ই জানেন এই মেয়েটিকে। আমার তো কোনো বোন নেই, তাহলে এই মেয়েটিকে? সে যেই হোক, এখন কাউকে কিচ্ছু জানানোর দরকার নেই। কেন দরকার নেই? হ্যাঁ বলুন, কেন দরকার নেই? নীরা নামের মেয়েটির সাথে বিস্তারিত আলাপ না করে এভাবে সবাইকে চিন্তায় ডুবিয়ে মারা কি ঠিক হবে? আরশাদ, আপনি যেদিন আমায় ফ্লুজি বলেছিলেন, আপনি দাবি করেছিলেন আমি আপনার প্রেমিকা। আমি ভেবেছিলাম আপনার বোধহয় মাথায় সমস্যা। কী সব বলছেন আপনি? আমি কোনো ছেলের সাথে প্রেম করিনি, তাহলে হঠাৎ একটা ছেলে এসে আমাকে কেন তার প্রেমিকা দাবি করবে? এখন বুঝতে পারছি ওই মেয়েটা আপনার প্রেমিকা ছিল, তাই না? আমি যাকে দূর থেকে ভালোবেসেছি সেই মেয়েটার সাথে এই মেয়েটার অনেক ফারাক। এই মেয়েটার গা ভর্তি টেটু, হাতে কাটা গর্ত দাগ, অথচ আমার ফ্লুজির কোনো দাগ কাটা ছিল না। অন্তত চালচলনে মিল নেই। খুশবু নাক টেনে শ্বাস নেয়। আরশাদের হাত নিজের হাতের মুঠো নিয়ে বলে, আরশাদ, আমাকে বিশ্বাস করেন? আমাকে একটু বিশ্বাস করুন। আগেও বলেছি, এখনও বলছি, আমি আপনার প্রেমিকা নই। নীরা যদি আপনার প্রেমিকা না হয়, আমি যদি আপনার প্রেমিকা না হই, তাহলে আপনার প্রেমিকাকে? কার সাথে আপনি মন বদল করেছিলেন? কাকে ভালোবেসেছিলেন? খুশবু কেঁদে ফেলল। প্রশ্ন তো আশাদের মনেও জেগেছে, কিন্তু অতীতের কালো অধ্যায়গুলো ভাবতে চায় না সে। এই মেয়েটাকে নিয়ে সে ভীষণ খুশি। আশা তার ফ্লুজির দুগাল আজলায় নেয়, মেয়েটার চোখের পানি মুছে বলে, ফ্লুজি মানে কি জানো? ফ্লুজি মানে সুন্দরী। তুমি আমার সুন্দরী। ভুলভ্রান্তি এখন আর চাইলেও সংশোধন হবে না। আমি করতে চাই না। আমার পুরনো প্রেমিকা যদি তুমি সত্যি না হও, তাও তুমি আমার ফ্লুজি। আমি আমার অনুভূতিহীন পাষাণ মন নিয়ে তোমার ক্ষতি করতে গেলাম, অথচ ফিরে এলাম এক বুকে ভালোবাসার বাগান নিয়ে। আমাকে আর ব্যথিত করো না। আমার পাশে থাকো। তুমি জানো তুমি আমার মন গোপনে সুখের ব্যথা। নীরাকে দেখার পর থেকে বন্ধুদের মাঝে বিরূপ প্রতিক্রিয়া চলছিল। জন যখনই জানতে পেরেছে নীরার কথা, ছেলেটা আর দেরি করেনি মিলানে এসে উপস্থিত সে। বন্ধুরা সকলে তাদের ঘোরাঘুরি অব্যাহত রাখল, শুধু থমকে রইল খুশবু। একমাত্র আরশাদের কারণে বাহারুল হক কিংবা অনিমা কাউকে এ ব্যাপারে জানাতে পারছে না সে। আরশাদের কঠোর নিষেধাজ্ঞা নীরার ব্যাপারটা ভুলেও যেন পাঁচকান না হয়, বাধ্য হয়ে খুশবু আরশাদের কথা শুনছে। তার শরীর মন ক্রমশ বিষিয়ে উঠছে। এমন এক আশ্চর্যজনক পরিস্থিতিতে এর আগে কি কেউ পড়েছে? হয়তো হ্যাঁ। বাইরে থেকে খাবার কিনে ফিরেছে আরশাদ। স্যান্ডউইচ এবং জুসের বোতল টেবিলে রেখে খুশবুর পানে তাকালো এক পলক। হানি, খেয়ে নাও, আমি ফ্রেশ হয়ে আসছি। না, ভালো লাগছে না। ভালো লাগায় না লাগার সাথে খাবারের কি সম্পর্ক? নীরা মেয়েটার কথা বাবাকে জানালে হয় না? আপনি জানেন কত চিন্তা দুশ্চিন্তা আমার মাথায় উকিঝুঁকি দিচ্ছে। তুমি নিজে চিন্তামুক্ত হতে তোমার বাবা মাকে চিন্তায় ভাসিয়ে রাখবে? না, তা নয়, কিন্তু শোনো, যা হবে দেশে গিয়ে দেখা যাবে। এসবের মোকাবিলা আমি দেশে গিয়ে করতে চাই। খুশবু আর দ্বিতীয়বার কথা বলার সাহস করে না। শুকনো স্যান্ডউইচ মুখে পুরে ভাবতে থাকে নীরার কথা। নীরা মেয়েটার সাথে আরশাদ অনেকবার যোগাযোগ করেছে, অনুরোধ করেছে বারবার তাদের যেন অন্তত 1 ঘন্টা সময় দেয়। খুশবু নীরার সাথে কথা বলতে চায়, কিন্তু নীরা আরশাদকে প্রতিবার আশাহত করেছে। তার সময় নেই, সে কী করে দেখা করবে? শেষমেশ উপায়ন্তর না পেয়ে খুশবু নীরাকে অনুরোধ করলো। একটা পর্যায়ে মেয়েটা কেঁদেই ফেলল। নীরা আর অমত করেনি, দুপুরে আসবে বলে সে জানায়। মিলান শহরের একটি নামিদামি রেস্টুরেন্টে বসে আছে আরশাদ এবং খুশবু। তাদের অপেক্ষা নীরার জন্য। নীরা এলো প্রায় 20 মিনিট পর। মেয়েটাকে দেখিয়ে চোখ সরালো খুশবু। মেয়েটা একটু বেশি স্টাইলিশ। না, এক মুহূর্তের জন্য মনে হলো মেয়েটার পোশাক চালচলন ভীষণ অশালীন। খোলামেলা পোশাকে বুকের খাসটা সাদৃশ্যমান। আরশাদের সামনে বড্ড লজ্জা পড়ল খুশবু। নীরা চেয়ারে বসে বলে, সরি, একটু দেরি হয়ে গেল। ইটস ওকে, শুকনো হেসে বলল আরশাদ। নীরা খুশবুর পানে তাকিয়ে আরশাদকে প্রশ্ন করে, বলো কি জানতে চাও?
তোমার আসল পরিচয় কি? আমি নীরা রহমান। খুশবুকে দেখার পর তোমার অনুভূতি কি? একই চেহারার যমজ বোন তোমরা, অথচ দুজন দুই দিকে দুই জীবনে। তোমার অনুভূতির শক্তি প্রখর নয়। আমরা যমজ বোন কিনা আদৌ এর প্রমাণ আছে? প্রমাণ? কিসের প্রমাণ? তোমাদের চেহারা মিল। তা ঠিক। তবে এসব নিয়ে আমার কোনো ইন্টারেস্ট নেই। আমি নীরা রহমান। আমার আলাদা পরিচয়, প্রফেশন আছে। অতীত নিয়ে ঘাটাঘাটি করার ইচ্ছা কিংবা সময় নেই। কিন্তু আমাদের তো জানতে হবে এসব কী হচ্ছে আমাদের সাথে। আমাদের আগ্রহ থাকা কি অস্বাভাবিক? একদম না। এখন তোমাদের আমার সম্পর্কে কি জানার আছে? তোমার বাবা অথবা মায়ের সাথে আমরা যোগাযোগ করতে চাই। নীরা ফিক করে হেসে ফেলল। তার হাসি স্থায়ী হলো। খুশবু কিছুটা অবাক হয়ে তাকালো আশাদের পানে। নীরা তার হাস্যোজ্জ্বল মুখ ধরে রেখে বলে, আমার বাবা মায়ের সাথে আমার যোগাযোগ নেই। তারা কোথায় আছে, আদৌ বেঁচে আছে কি না আমি জানি না। উত্তরটা পছন্দ হলো না। তোমার পছন্দ না হলে আমার আর কি করার আছে? আমি সত্যিটা বললাম। যেহেতু আমরা কঠিন পরিস্থিতিতে ফেসে গেলাম, সেহেতু নীরা প্লিজ আমাদের সাহায্য করো। তুমি তোমার সম্পর্কে আদি থেকে অন্ত সবটাই আমাদের খুলে বলো। শোনো, আমি এখানে ক্লায়েন্ট নিয়ে এসেছি। ওই ছেলেটা আমার সময় টাকা দিয়ে কিনে নিয়েছে। সেই হিসেবে তোমাদের 1 ঘন্টা সময় দিয়েছি, এতে সন্তুষ্ট হও। আমরা বুঝতে পারছি সেই সব, কিন্তু প্লিজ তুমি তোমার সম্পর্কে আমাদের জানাও। নীরা দীর্ঘশ্বাস ছাড়ল। অতীত ঘাটতে তার ভালো লাগে না, কিন্তু আজ আর কী করার। আমি নীরা রহমান। আমার বাবা মোশাররফ রহমান, মা সীমা খাতুন। আমি আমার বাবা মায়ের একমাত্র সন্তান ছিলাম, তাই কোনো দিক দিয়ে আমাকে খুশি রাখার যত্ন করার ত্রুটি ছিল না। শহরের সবচেয়ে নামকরা স্কুল থেকে পড়ছিলাম। বাবার ছিল ছোট্ট একটা ব্যবসা। সংসারে টান পড়ে ছিল, তবে চোখে লাগার মতো নয়। আমি যখন ক্লাস 7-এ পড়ছি তখন আমার মা স্ট্রোকে মারা যান। এর 3 বছরে বাবা বিয়ে করেননি আমার কথা ভেবে। আমি যখন এসএসসি দিচ্ছিলাম, রাত জেগে পড়ছি, হঠাৎ দেখলাম বাবা একজন আন্টিকে নিয়ে এলেন। সাথে ছিল আমার ফুপু, চাচা, চাচিরা। তারা জানালেন ওই আন্টিটা আমার সৎমা। সৎমাকে যে আমি মেনে নিতে পারিনি তা কিন্তু নয়। খারাপ লাগলো, আমি ভীষণ খুশি ছিলাম। অন্তত এবার আর আমাকে একা চলতে হবে না। আমার ভাবনা চিন্তার বরাবরই ভুল। বিয়ের 4 মাসে বাবা পাল্টে যান। আমাকে কলেজে ভর্তি করানো হলো, রাখা হলো হোস্টেলে। হোস্টেলে থেকে রুমমেটদের সাথে আমার ছিল ভীষণ ভাব। তারা সবসময় তাদের প্রেমের গল্প শোনাতো। আমার উড়ু উড়ু মনে লেগে গেল প্রেমের বাতাস। ব্যাস সকল ভয় দূরে ঠেলে একটা ছেলের সাথে রিলেশনে গেলাম। প্রেমের 1 বছর পর আমাদের মাঝে দৈহিক সম্পর্ক গড়ে ওঠে। সেই ছেলেটা আমাকে ছেড়ে চলে যায়। এরপর আবার প্রেম করলাম, ঠিক আবার একই ঘটনার পুনরাবৃত্তি হলো। এদিকে বাবা আমার হাত খরচ দেওয়া বন্ধ করে দিয়েছে। পড়াশোনার খরচটা অনেক ঝামেলা করে আনতে হতো। ভার্সিটিতে পড়াকালীন আমার সৎ মায়ের বোনের ছেলের সাথে আমার সম্পর্ক গড়ে ওঠে। প্রেমের সম্পর্ক নয়, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। তার সাথে অনেক অনেক ঘুরেছি। সমাজের হাই সোসাইটির ছেলে মেয়েদের সাথে আমার বন্ধুত্ব হয় তার মাধ্যমে। এরপর ক্লাবে যাওয়া, ছুনোছাড়া চলাফেরা সব মিলিয়ে বাবা আমাকে ত্যায্য করেন। আমার এই পরিস্থিতির জন্য আমার কাপুরুষ বাবা কি দায়ী না? যাই হোক, কলগাল হিসেবে নিজেকে উপস্থাপন করতে এখন আর আমার খারাপ লাগে না। এক কথায় বলতে গেলে আমি টাকার বিছানায় ঘুমাই। আমার জীবনে সব আছে, সব, শুধু ভালোবাসা নেই। ভালোবাসা আমার প্রয়োজন নেই। সব তো বুঝলাম, তবে তোমাদের দুজনের রহস্য কি? খুশবু তোমার কি হয়? নিশ্চয়ই আমার বোন হয়, তবে এর সত্যতা খুশবুর বাবা মা ভালো জানেন। এই মেয়েটা আমার কে তা জানার আগ্রহ আমার নেই। আমি যদি এই মেয়েটার আপন কেউ হই, সে সমাজে আমাকে আপন বলে পরিচয় করাতে পারবে না। অন্তত ভদ্র সোসাইটিতে আমাকে কেউ মানবে না। আজ বরং আসি। নীরা উঠে দাঁড়ালো। খুশবুর ব্যথিত মনটা সে বুঝতে পারছে। খুশবুর গাল টেনে সে বলে, ইউ লুক সো প্রিটি। খুশবু নীরার হাত ছুঁয়ে ধরে এবং হঠাৎ হু হু শব্দে কেঁদে উঠি। আপু, আমি যখনই আপনার সাথে যোগাযোগ করতে চাইব করবেন? আপু, বুকে লাগলো নীরার। অনুভূতি শূন্য নীরার মনটা হঠাৎ ছলকে উঠল। যখন ইচ্ছে হবে ফোন করবে। আপনি সত্যি আসাদ ইহসানকে চেনেন না? আর কতবার বলবো, ওনাকে আমি এবারই প্রথম দেখলাম। খুশবু মাথা নাড়ালো। এক মুহূর্তের জন্য মনে হচ্ছে তার নিজের মাথায় নিশ্চয়ই কোনো সমস্যা আছে। কি হচ্ছে এসব? আসাদের প্রেমিকা সে নয়, অথচ নীরা বলছে সে আসাদকে চেনে না। মেয়েটার চোখে মুখে মিথ্যার ঝলক নেই। কি হচ্ছে এসব? রেস্টুরেন্টের সামনে জনের গাড়ি থামলো। ছেলেটা হুড়োহুড়ি করে প্রবেশ করলো রেস্টুরেন্টে। নীরা জনকে দেখি চিনে ফেলেছে। জন এগিয়ে এসে বলে, হ্যালো নীরা। জন, তোমাকে এখানে পাবো ভাবিনি। তোমার জন্য রোম থেকে মিলানে এসেছি। এবার বলো, কবে সময় দেবে আমায়? 2 দিন পর। চলবে? ইয়েস বেব, আই নিড ইউ। জন নীরাকে জড়িয়ে চুমু খেলো। দুজনের এমন আচরণে খুশবু হতভম্ব। আশাদ নজর ঘোরালো অন্যদিকে। নীরা রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যেতে জন দাঁড়ালো আশাদের মুখোমুখি। আশাদ ইহসান আমাকে মেরে তো সত্যকে মিথ্যা বানাতে চাইলে, এখন প্রমাণ পেলে? কিন্তু আমার ফ্লুজি তো সে মেয়ে নয়। আঙ্গুল আমার ফ্লুজির দিকে তোলা হয়েছে।
আমি কি করে জানবো গোড়ায় গণ্ডগোল? শুরু যখন হয়েছে সমাধান চাই। আমি আমার সমাধান পেয়ে গেছি এবং অপেক্ষায় আছি কখন আমার জীবনে আবার মধুচন্দ্রিমা আসবে। আশাদ রুমে ফিরল সন্ধ্যায়। নিজ ভিলায় ফিরে খুশবুকে বিশ্রাম নিতে বলে চলে গেল আরিফের সঙ্গে দেখা করতে। নীরা সব ঘটনা আরিফ যখন শুনল তখন মন চাইল না বিশ্বাস করতে। খুশবুর যমজ বোন আছে, তাও কি না কেউ কাউকে চিনে না। আশাদ চায়নি তার পরিবারের কাউকে কিছু জানাতে, কিন্তু আরিফের মন মানল না। আজ হোক কাল হোক সবার সামনে সত্যিটা প্রকাশ পাবে। আশাদ পরিবারের সবাইকে সবটা জানালো। প্রতিবার আশাদকে সবাই সাপোর্ট করলেও খুশবুর ব্যাপারে এমন এক সত্য জেনে ক্রুদ্ধ হলেন আফরোজা ইমরানী হোসেন। এসব নিয়ে কথা বাড়ালেন না, মূলত তিনি চান না জল খোলা হোক। যা হবার হয়েছে, এখন আর এসব নিয়ে কথা তুলে কী হবে? আশাদ যাকে চেয়েছে তাকে তো পেয়েছে। দিক বিদিক নিয়ে ভাবতে গেলে তাদের দাম্পত্য জীবনে প্রভাব পড়বে। ইমরানী হোসেন তা কখনো চান না। আফরোজের চোখে মুখে আগুন জ্বলছে। আশাদের দিকে তাকিয়ে বলেন, বিয়ে করবে? তোমার খুব তাড়া, তুমি সুস্থ স্বাভাবিক মানুষ, পাগল হয়ে উঠলে। তোমাকে নিয়ে আমার ডাক্তারের কাছে ছোটাছুটি কত কী করলে, এখন বলছো তোমার বউয়ের মতো দেখতে আরেক মেয়ে। ছি, এই মেয়ের বংশের খোঁজ নিয়েছিলে? আমার ওয়াইফকে নিয়ে আমি হ্যাপি আছি, সেসব ছাড়ো। আমার যা জানানোর দরকার আমি জানিয়েছি। কি জানিয়েছো তুমি? এসব জানার জন্য বসেছিলাম। খুশবুর অতীত ঘেটে দেখো, এই মেয়ে কি আসলে ভালো লাকের মেয়ে? ইমরান হোসেন আফরোজকে বাধা দিলেন। অনেক বছর পর আরিফ মায়ের এমন রাগ দেখল। মায়ের রাগটা আশাদের পছন্দ হলো না। ইমরান হোসেন আফরোজের চুলে হাত বুলিয়ে বলেন, শান্ত হও তুমি। হতেই পারে খুশবু ভারুল হকের দত্তক নেওয়া মেয়ে। এটাও হতে পারে নীরা নামের মেয়েটাও ওনার মেয়ে, হয়তো বা অতীতে এমন কিছু হয়ে। তুমি চুপ করো, আমাকে আর বোঝাতে হবে না। আশাদ আরিফের দিকে তাকালো চোখ গরম করে। যত ঝামেলা করার এই ছেলেটাই করেছে। কে বলেছে এত সত্যবাদী হতে? আশাদ সবাইকে শেষবারের মতো বলল, মম ড্যাড, আমি সবার উদ্দেশ্যে বলছি, যা হচ্ছে যা হয়েছে এসব নিয়ে আমার মাথা ব্যথা নেই। তোমরা কি চাও? নিশ্চয়ই আমাকে ভালো দেখতে চাও। আমি ভালো আছি, প্লিজ এসব নিয়ে বাড়াবাড়ি চাই না। আশাদ নিজ রেস্টুরেন্টে রাতের খাবার অর্ডার করলো। নিজ ভিলায় ফিরে খুশবুকে না পেয়ে মুচড়ে উঠল তার কলিজা। মেয়েটা কোথায়? আশাদ সারা ভিলা তন্নতন্ন করে খুঁজলো, খুশবু কোথাও নেই। কোথায় গেল মেয়েটা? আশাদের শ্বাস আটকে আসছে, কাঁপছে তার দেহ। মেন্টালি এত প্রেশার না নিতে পেরে কি মেয়েটা চলে গেছে? পাগলের মতো সারা ঘর ছুটল ছেলেটা। নিচতলায় এসে স্টোরুমে প্রবেশ করতে কানে আসে পানির শব্দ। পাশের ওয়াশরুম থেকে পানির শব্দ আসছে কেন? আশা দ্রুত গেল ওয়াশরুমে। বাথটবে হাঁটু মুড়িয়ে বসে আছে খুশবু। মেয়েটা পানি নিয়ে খেলছে আর কিছু বিড়বিড় করছে। এই তো দেহে প্রাণ ফিরল আশাদের। ফ্লুজি, এক মাসলি পানি মে গাই ছাপাক। হোয়াট? উফ, এক মাসলি পানি মে গাই ছাপাক। খুশবুর বেতাল কথায় আশাদ অবাক হলো। নজর এলো খুশবুর হাতে থাকা ওয়াইনের বোতল। সর্বনাশ, তার মানে খুশবু ছাইপাশ গিলে মাতাল হয়েছে। আশাদ খুশবুকে টেনে তোলার চেষ্টা করে, কিন্তু খুশবু হাত ছেড়ে বলে, এই ছাড়। জান, এই কী অবস্থা তোমার? পানি থেকে উঠে আসো। না না ছাপাক, তোমাকে আমি খুঁজতে খুঁজতে পাগল হয়ে যাচ্ছি আর তুমি ছাপাক ছাপাক করছো। উঠে আসো জান। ডোর বেল বেজে উঠতে আশাদ খুশবুকে রেখে উঠে দাঁড়ায়। নিশ্চয়ই রেস্টুরেন্ট থেকে খাবার এসেছে। খাবারের প্যাকেটগুলো নিয়ে খুশবুর কাছে পুনরায় ফিরে আশাদ। ভেজা শরীরটা টেনে নিজের পাজা কোলে উঠায় সে। সিঁড়ি বেয়ে দোতলার ঘরে ফিরে মেয়েটাকে কপট রাগ দেখায়। ওয়াইন গেলার সাহস কী করে করলে? এই কি বলিস? বল ভালোবাসি। বাসি তো জান, তুমি যা করলে কাজটা কিন্তু ঠিক হলো না। আমি ভালো না, তাই না? খুশবু আচমকা কেঁদে উঠল। আরশাদ হতভম্ব চাহনিতে তাকিয়ে রইল। জান, কাঁদছ কেন? খুশবু কান্না থামালো। আরশাদের বুকে ভেজা মাথা লুটিয়ে আদরে গলা বলল, আরশাদ বলো জান, গ্রানি কি বলেছে জানো? কি? বাচ্চা? বাচ্চা? জানি না। কি হয়েছে বলো তো? খুশবু কিছুই বলল না। আরশাদ তোয়ালে নিয়ে মেয়েটার ভেজা চুল মুছতে লাগলো। নেশাগ্রস্ত খুশবু নিজের দিশ ভুলে দ্রুত আরশাদের শার্টের বোতাম খুলতে শুরু করে। আরশাদ বাধা দিতে গেলে তার উন্মুক্ত বুকে কামড় বসায়। ব্যথিত কুকড়ে ওঠে আরশাদ। সে পুনরায় বাধা দিতে গেলে গলায় কামড় বসায়। মেয়েটার হাত বিচরণের করে ছেলেটা সারা মুখে। আরশাদের গলায় ঝুলে ঠোঁটে ঠোঁট মেশায়। আরশাদ খুশবুকে বাধা দিতে গিয়ে নিজে অবাধ্য হয়ে যায়। ভেবেছিলাম বাংলাদেশে যাব, এলাম তোমার সাথে কথা বলে সিদ্ধান্ত নেব। এখন তো তুমি আমায় অন্য দেশে নেওয়ার মতলব আঁটছো। লেটস গো জান। ব্যথার শরীর টনটন করছে। মাথাটা কেমন ঝিম ধরে আছে খুশবুর। হঠাৎ আলোর ছটাক চোখে আসতে মাথা ব্যথা ক্রমশ বাড়তে থাকে। চোখ খুলে তাকানোর সাহস করেনি সে। অপরদিকে আশা তার সহিত লেপ্টে আছে। আশাদের ভার নেওয়ার মতো সামর্থ্য তার হয়নি, কিন্তু এই আশার তো তার বুকে মাথা চেপে না শুয়ে ঘুমাবেই না। অবশ হওয়া পাটা টান টান করার চেষ্টা করলো খুশবু। পিট পিট চোখে তাকানোর চেষ্টা করতে নজরে আসে আশাদের পিঠ কাঁধ। দ্বিতীয়বার পর্যবেক্ষণ করতে দেখতে পায় সারাটা রুম এলোমেলো। কাল কে তাণ্ডব চালিয়েছিল?
আরশাদকে সরাতে গেলে চোখে আসে ছেলেটার ফর্সা চামড়ার গালে ছোপ ছোপ দাগ, কিছু স্থানে রক্ত জমাট বেঁধে কালো কালচে রং ধারণ করেছে। আরশাদের বাদামি দাড়িতে হাত বোলায় খুশবু। ছেলেটার হঠাৎ কি হয়েছে? আঘাত কি করে পেল? খুশবু অস্থির হয়, এলোমেলো হাতে পর্যবেক্ষণ করতে থাকে আরশাদের দেহ। কামড়ের চিহ্ন দেখে পিলে চমকে ওঠে সে। ছেলেটাকে সরাতে উদ্যত হয় মুহূর্তে, কিন্তু আরশাদের দেহটাকে উপড়ে ফেলতে পারে না মেয়েটা। হাঁপিয়ে উঠে বাধ্য হয়ে বলে, একটা পানির জগ আমার মা আমাকে তুলতে দেয়নি, তার ধারণা এত ভার সহ্য করব কি করে, আর এখন আমি ৭৮ কেজির ভার সামলাই। খুশবু হতাশ হলো, আরশাদকে সরিয়ে উঠে বসলো সে। আরশাদের ঘুম আর স্থায়ী হলো না, খুশবুর সাথে সাথে সে উঠে বসে। ঘুম ঘুম চোখে ছেলেটা প্রশ্ন করে, কি হয়েছে ফ্লুজি? কিছু না, উঠুন, বেলা হয়েছে। গতরাতে এটা কি করলে তুমি? কি করেছি? ও আইন খেলে কোন সাহসে? নিজের মতি ভ্রমের কথা মাথায় আসতে থমকে যায় সে। আসলে তো কোন সাহসে এই অকাজটা সে করলো? মাথাটা এখনও কেমন ধরে আছে। আরশাদ উঠে দাঁড়ালো, বিভ্রান্ত খুশবুর পানে তাকিয়ে চলে গেল কিচেনে এবং লেবুর শরবত নিয়ে ফিরল সে। এটা খাও। না, খাবো না। আমাকে খাবে? কি? কিছু না। আরশাদ শরবতের গ্লাসটা ঠেসে ধরল খুশবুর মুখে। ছেলেটা রাগান্বিত কার্যক্রম ঠিকই ধরতে পারল খুশবু। আরশাদ রেগে আছেন? আছি তো। কোন সাহসে ওয়াইনের বোতলে হাত দিলে? আমার আসলে হুঁশ ছিল না, একা ঘরে ছিলাম, চিন্তায় আমার পাগল পাগল লাগছিল, ক্ষুধাও বেড়েছে, তাই কিচেনে গেলাম। ওয়াইনের বোতল দেখে মাথায় দুষ্টু বুদ্ধি এলো, ওইসব খেলে নাকি চিন্তা দূর হয়। ব্যাস, আর কিছু জানি না। জানো না? আমার শরীর দেখে বুঝতে পারছো না কি করেছো তুমি? এই রুমের হালচাল দেখো একবার। জিভে কামড় বসালো খুশবু। লেবুর শরবত শেষ করে আরশাদের পিঠে বুকে নজর ঘোরালো। আরশাদ, বেশি চোট লেগেছে তাই না? তোমার চুনোপুটি শক্তি আমার কিচ্ছু করতে পারবে না। খুশবু চুপ হয়ে যায়। আরশাদের রাগেরাগি ভাবটা এখনও কাটেনি। আমরা কাল সকালে বাংলাদেশে যাব। তোমার অনেক কিছু কেনা বাকি, দ্রুত শাওয়ার সেরে এসেও বের হতে হবে। দেশে যাওয়ার কথা শুনে থমকে গেল খুশবু। মা বাবার কথা মাথায় আসতে আবেগে আপ্লুত সে। কিন্তু দেশে যাওয়ার পর কোন সত্যের মুখোমুখি হবে? খুশবু কিছু বিষয় লক্ষ্য করেছে আজ। আফরোজের সেই দোয়ায় ভরা আদুরে হাত দুটো দিয়ে খুশবুর মাথায় হাত বোলালেন না। কেমন যেন বিরক্তিতে ঘেরা দায়সারা ভাব। সবটা খুশবুর নজরে এলো মুখ ফুটে, যদিও কিছু বলতে পারল না। প্লেনে নিজের নির্ধারিত আসনে বসে চিন্তামগ্ন মেয়েটা। আরশাদ খুশবুর হাত চেপে ধরে। জান, কি ভাবছো? মা আমার সাথে কোনো কিছু নিয়ে রাগ। তিনি কেমন যেন আচরণ করলেন। না না, মমের কর্মস্থলে কিছু ঝামেলা চলছে তো, তাই আর কি, উনি খুব চিন্তিত। অনায়াসে মিথ্যা বলল আরশাদ। সে চায় না ফ্লুজি সে রাতের ঝামেলার কথা জানুক। জেনে কী হবে? শুধু শুধু মন খারাপ করা ছাড়া কোনো উপায় তো আর নেই। রাতের রান্না চুলায় বসিয়ে টিভি দেখতে বসলেন অনিমা। একা একা ঘরে এখন আর ভালো লাগে না, যদিও একা একা তার অভ্যেস হয়ে গেছে। মাঝে মাঝে মনে হয় বাহারুল হক ঠিকই বলেছেন, মেয়েকে তিনি দূরে পাঠাবেন না। একমাত্র মেয়ে, কী করে পারবেন দূরে সরাতে? আবার আরশাদের আদর যত্নে মোড়ানো খুশবুর কথা ভেবে নিজের একাকিত্বকে বুড়ো আঙ্গুল দেখালো। ডোরবেলের শব্দে টিভি রিমোট রেখে উঠে এলেন তিনি। নিশ্চয়ই বাহারুল হক এসেছেন। তবে আজ এত তাড়াতাড়ি কেন? দরজা খুলে চমকে গেলেন অনিমা। শিউরে উঠল তার সমস্ত দেহ। অবিশ্বাস্য চোখে তাকিয়ে পিছিয়ে গেলেন ২ কদম। দরজার বাইরে দাঁড়িয়ে খুশবু হাসল। আজ যে তারা দেশে আসবে এ কথা কাউকে জানানো হয়নি। সম্পূর্ণ ব্যাপারটা সারপ্রাইজ হিসেবে রেখেছে তারা। আমার মা, আমার কলিজা, তুই কেমন আছো আম্মু? খুশবু জড়িয়ে ধরল তার মাকে। মা মেয়ের কান্নায় কোণঠাসা হয়ে দাঁড়ালো আরশাদ। আমি যে এসেছি কারো কি চোখে লাগেনি? অনিমা আরশাদকে বুকে জড়ালেন। মেয়েকে ফিরে পেয়ে সারা বাড়ির যেন প্রাণ ফিরল। মাকে ছেড়ে খুশবু সারাটা ঘর খুললেন। হ্যাঁ, সবটাই আগের মতো আছে। তার চিনচেনা রুম, বারান্দা, কোনো কিছু সাজসজ্জা পাল্টায়নি। অথচ সময় পাল্টেছে, চাওয়া পাওয়ার হিসেব পাল্টেছে। রাতের খাওয়া শেষে আজ আর আড্ডা দেওয়ার ধৈর্য নেই খুশবুর। টানা জার্নি শেষে এখন শুধু ঘুমের প্রয়োজন। অনিমা রুমটা পরিষ্কার করে খুশবুকে ঘুমাতে পাঠালেন। আরশাদ বেশ কিছুক্ষণ বাহারুল হকের সহিত আলাপচারিতা করল। কিছুক্ষণ বাদে আরশাদ নিজেও কক্ষে এলো। ভেবেছিল খুশবু হয়তো ঘুমে, কিন্তু না, মেয়েটা জেগে আছে। সিলিংয়ে চোখ রেখে ভাবনা মত্ত মেয়েটা। ফ্লুজি, কি ভাবছো? সময় অপচয় হচ্ছে আরশাদ। বাবা মাকে নীলার কথা জিজ্ঞেস করা উচিত। এখনই? মোটেও না। অতীত টানলে নিশ্চয়ই এমন কিছু হবে, না তুমি স্থির থাকবে না তোমার বাবা মা। এটা স্বাভাবিক কোনো ইস্যু নয়, তাই এত তাড়াহুড়োর দরকার নেই। আগামীকাল সময় পরিস্থিতি বুঝে যা করার করবে। না না, আমার ধৈর্যের বাঁধ ভেঙে গেছে, আমি আর পারবো না। সমাধান আমি চাই, অধৈর্য হলে চলবে না। আরশাদ খুশবুকে টেনে কাছে আনে, গায়ের উপর কাঁথা জড়িয়ে ঘুমাতে ইশারা করে। মেয়েটার মাথায় চলতে থাকা এত দুশ্চিন্তার আনাগোনা আরশাদ ভালোভাবেই বুঝতে পারে। কিন্তু সে চায় না তার ফ্লুজি এখন এসব নিয়ে ভাবুক। জীবন যেভাবে চলছে চলতে থাকুক।
অন্ধকার মারিয়ে আলোর দেখা মিলল। বহুদিন পর বাংলাদেশের সকালটা দেখে মনটা ভরে যায় খুশবুর। চিরচেনা ছন্দ ফিরে এসেছে জীবনে। সকালে নাস্তার টেবিলে সবাই একসঙ্গে নাস্তা সারল। নাস্তা শেষে অনিমা চা আনলেন। খুশবু তার বাবার দিকে তাকিয়ে বলে, বাবা, আমার কি কোনো যমজ বোন আছে? বাহারুল হক অবাক হলেন। হাত থেকে চায়ের কাপ সরিয়ে বলেন, হঠাৎ এ প্রশ্ন কেন? জিজ্ঞেস যখন করেছি এর পেছনে নিশ্চয়ই কোনো না কোনো কারণ আছে, তাই না? আমি তোমার প্রয়োজনীয় প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই। তুমি রেগে যাচ্ছ কেন? আমার প্রশ্নের উত্তর হ্যাঁ নাকি না তা অন্তত বলো। না, নেই। তোমার কোনো বোন? বাবা মেয়ের তর্ক অনিমা নীরবে দেখলেন। খুশবু এর আগে তাকেও এমন প্রশ্ন করেছিল, কিন্তু মেয়েটার মাথায় হঠাৎ এসব ঘুরছে কেন? অনিমা খুশবুর দিকে তাকিয়ে অবাক হয়ে প্রশ্ন ছুড়েন, তোর মাথায় কি ভূত ঢুকলো বলতো? আমাকেও ঘুরে ফিরে একই কথা জিজ্ঞেস করিস? খুশবু প্রত্যুত্তর করল না। দ্রুত নীরার ছবি নিয়ে দেখালো বাহারুল হককে। বাহারুল হক স্ক্রিনে নজর রাখতে দেখতে পেলেন খুশবুর পাশে দাঁড়িয়ে থাকে মেয়েটি দেখতে হুবহু তার মতো। বাহারুল হক থমকে গেলেন, দাঁড়ানো থেকে বসে পড়লেন দ্রুত। অনিমা উত্তেজিত হলো, আরশাদের পানে তাকিয়ে বলে, এই মেয়েটাকে? নীরা। তার চেহারা আমার মেয়ের মতো কেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। খুশবুর বাবা, তুমি বলো মেয়েটাকে? কেউ না অনিমা, তুমি এসবে কান দিও না। কান দেব না মানে? এই মেয়েটাকে আমার খুশবুর মতো দেখতে কেন? বাহারুল হক সন্ধিহান দৃষ্টিতে তাকালেন আরশাদের পানে। তার মেয়ের মাথায় এসব নিশ্চয়ই আশা ঢুকিয়েছে। আরশাদ, অনিমা এবং বাহারুল হক দুজনকে নীরবে জহুরি চোখে পরখ করল এবং আদি অন্ত ভেবে যা বুঝলো এই রহস্যের সমাধান বাহারুল হকের কাছেই আছে। আমার কাজ আছে, আমি গেলাম। আর খুশবু, এসব মাথা থেকে ঝেড়ে দাও। এই মেয়েটাকে আমি এবং তোমার মা কেউ জানি না। বাহারুল হক পালিয়ে বাঁচতে চাইলেন, কিন্তু খুশবু তো ছাড়ার পাত্রী নয়। দেশে আসার মূল উদ্দেশ্য নীরার পরিচয় খুঁজে বের করা, সেখানে বাহারুল হকের এড়িয়ে যাওয়া সে কি এতটা সহজে মানবে? আব্বু কোথাও যাবে না। আমার প্রশ্নের জবাব আমি চাই। নীরা মেয়েটাকে? বললাম তো জানি না। আশাদ উঠে দাঁড়ালো, অভয় দিয়ে বলে, আপনি উত্তেজিত হচ্ছেন কেন? সত্যটা প্রকাশ করুন। সত্য লুকিয়ে থাকার নয়, একদিন না একদিন প্রকাশ পাবেই। আমার মেয়েকে তুমি উস্কে দিয়েছো, তাই না? একদমই না। যা হয়েছে, যা হচ্ছে, এসব তার জানা জরুরি। আপনি ভয় পাবেন না। খুশবুর যে কোনো বিপদ আপদে আমি পাশে আছি। বাহারুল হক ঢোক গিললেন। অনিমার ঝাপসা চোখ এখনই তাকে দুর্বল করে দিচ্ছে। সত্যটা জানার পর কি হবে? যা হবার হবে, এখন আর লুকিয়ে রাখার সময় নয়। বাহারুল হক বলেন, অনিমার সাথে আমার বিয়ের ৮ বছর চলছিল, তখনও আমাদের ঘরে কোনো সন্তান নেই। অনিমার প্রেগনেন্সির ২ মাস ৩ মাসে ৩টা বাচ্চা নষ্ট হয়। সবাই বলছিল আমি যেন দ্বিতীয় বিয়ে করি এবং অনিমাকে তালাক দিই। আমি এত কঠিন সিদ্ধান্ত নিতে পারিনি, মূলত নেওয়ার সাহস করিনি। আমি একটি এনজিওতে চাকরি করতাম। আমার আব্বা আমার সাথে ঝগড়া করে অনিমাকে নিয়ে চলে আসি চট্টগ্রামে। সেখানে অনিমাকে নিয়ে নতুন বাসায় উঠি। ভাগ্যক্রমে ৭ মাসের মাথায় অনিমা কনসিভ করে। সেই দিনের খুশি আর ধরে রাখতে পারিনি। একটা সন্তানের আশায় যত যা করতে হয় সব করেছি। অনিমাকে চোখে চোখে রেখেছি, বাড়ির কাজ করতে আলাদা কাজের লোক রেখেছি। সব মিলিয়ে ৮ মাস পেরিয়ে গেল। একদিন ডাক্তারের চেক আপ সেরে আসার পথে আমাদের রিকশার পেছন থেকে ট্রাক ধাক্কা দেয়। অনিমা ছিটকে পড়ে রাস্তায়। মাঝ রাস্তায় পরে অনিমার উপর দিয়ে চলন্ত সিএনজির চাকা উঠে যায়। এরপর কি হয় তা না বলি, আশা করি বুঝতেই পারছো তোমরা। সে বাচ্চাটাকে বাঁচানো গেল না। অনিমা তখন জীবন মরণের সন্ধিক্ষণে। বাচ্চার জন্য অনিমা যে পাগল হয়ে উঠবে আমি জানতাম। কি করব তখন ভেবে পেলাম না। অনিমার জ্ঞান ফিরলে সে আমাদের সন্তান দেখতে চায়। আমি এবং নার্সরা মিথ্যা বলে তাকে সান্ত্বনা দিয়েছিলাম। সেদিন রাতে একজন আমাকে জানালো, যেদিন অনিমাকে হসপিটাল ভর্তি করা হলো সেদিন রাতে সেই হসপিটালে সিজারে এক দম্পতির নাকি যমজ বাচ্চা হয়েছে। দরিদ্র পরিবারে তারা একটা বাচ্চা মানুষ করতে হিমশিমে পড়বে, তাই তারা বাচ্চা বিক্রি করতে চায়। ব্যাস, আমি আর নয় ছয় না ভেবে লক্ষ টাকার বিনিময়ে মেয়েটাকে কিনে নিয়েছিলাম। যেহেতু আমি চট্টগ্রামে একাই ছিলাম, তাই এই তিক্ত সত্যটা কেউ জানলো না। শুধু আমি সবটা জেনেও ভুলে গেলাম খুশবুর জন্মদাতা পিতা আমি নই। চায়ে চিনি কম কেন আম্মু? বিধ্বস্ত একটা মুহূর্তে খুশবুর এমন প্রশ্নে উপস্থিত ৩ জন ভ্যাবাচাকা খেয়ে যায়। সকলের প্রশ্নবিদ্ধ চোখ এড়িয়ে সে পুনরায় চায়ে চুমুক দিল। চায়ের সাথে যে আমার টোস্ট বিস্কুট লাগে তুমি কি ভুলে গেছো? দ্বিতীয়বারের মতো অবাক হলো সকলে। অনিমা হতবিহ্বল হয়ে ছুটে গেলেন বিস্কুট আনতে। খুশবু বাহারুল হকের পানে চেয়ে বলে, আব্বু, তোমার না খুব তাড়া আছে? দাঁড়িয়ে আছো কেন? যাও তবে। মেয়ের আচরণে বাহারুল হক কিছুই বুঝে উঠতে পারলেন না। তিনি কি যাবেন নাকি থাকবেন তা নিজেই বুঝে উঠতে পারছেন না। আর ২-৪ না ভেবে তিনি চলে গেলেন নিজ কাজে। অনিমা বিস্কুট নিয়ে আসতে খুশবু বলে, আম্মু, তুমিও নাস্তা করে নাও। আরশাদ বিভ্রান্ত হয়ে পড়ল। সে ভেবেছিল খুশবু কাঁদবে, উন্মাদ হয়ে যাবে, কিন্তু এই মেয়ে তো স্বাভাবিক। অনিমার অপ্রস্তুত চাহনি দেখে খুশবু বলে, এখন কি আমায় বের করে দেবে? আমি তো তোমার মেয়ে নই। শোনো,
জন্ম না দিলেও তুমি আমার মা। অতীতে যা হয়েছে তা নিয়ে এখন মন কষাকষি করলে আমাদের নিজেদেরই লস। শুধু শুধু সম্পর্কগুলো নষ্ট হবে। অনিমা মাথা দোলালেন। কী প্রতিক্রিয়া তিনি করবেন নিজেই ভেবে পাচ্ছে না। যাকে আদর যত্নে এত বছর যাবৎ লালন পালন করেছে সে এখন তার মেয়ে নয় বললেই হলো নাকি? ম্যাজম্যাজে শরীরটা নিয়ে আবার কাঁথা মুড়িয়ে শুয়ে পড়ল খুশবু। বাইরে থেকে শীতল হাওয়ায় গায়ে কাটা তুলছে। আসমানটা আজ একটু বেশি নীল। আশাদ বসলো খুশবুর পাশে। ছেলেটা চিন্তায় মোড় হয়ে বলে, তুমি স্বাভাবিক? হ্যাঁ, কেন? আসলে কি ভেবেছিলে আমি কেঁদে কেটে সবাইকে দূরে সরিয়ে দিব, নাকি কাঁদতে কাঁদতে জ্ঞান হারাবো? আমার নিজের বাবা মা আমাকে বিক্রি করে দিয়েছে, বুঝতে পারছেন আপনি? আমার ভাগ্য ভালো বলেই আজ এ পর্যায়ে এসেছি। যদি তা না হতো হয়তো আমার নিয়তি হতো নীরার মতো। আশাদ খুশবুর পাশে শুয়ে পড়ল। মেয়েটাকে শক্ত করে জড়িয়ে লুকিয়ে রাখলো নিজের বুকে। এলোপাতাড়ি চুমুতে ছুঁয়ে দিল খুশবুর গাল কপাল। এসব নিয়ে ভাববে না, আমি আছি তো। আপনি আছেন বলে এসব সত্যি সামনে এলো। সত্য আড়াল করে লাভ নেই, একদিন না একদিন ছিটকে বেরিয়ে আসবি। তা ঠিক। শরীর খারাপ লাগছে? মাথাটা ধরে আছে। ঘুম দাও তবে। বাহরুল হক বাড়ি ফিরলেন দুপুরে। স্ত্রীর মুখের দিকে তাকানোর সাহস তার নেই। অনিমা রান্নাঘরে ব্যস্ত। অনেকক্ষণ যাবৎ পায়চারি করে অনিমাকে হাঁক ডাকলেন তিনি। অনিমা কক্ষে ফিরে জানতে চাইল কেন ডেকেছে। এই প্রশ্নের জবাব বাহরুল হকের কাছে নেই। তিনি কি বলবেন বুঝে উঠতে পারছেন না। শ্বাস টেনে সাহস জুগিয়ে বলেন, সত্য প্রকাশে তোমার মতামত কি? আমার মতামত আপনি জেনে কি করবেন? অনিমা, তুমি রেগে আছো? অনিমা বিছানায় বসলেন। ভেতর থেকে তার সব উজাড় হয়ে গেলেও বাড়ি থেকে কেন তিনি কাঁদতে পারছেন না? আমি কাঁদতে পারছি না কেন? অনিমা, নিয়তি মেনে নাও। আপনি আমাকে কেন জানালেন না? আমি কি ওই নিষ্পাপ শিশুকে ফেলে দিতাম, নাকি অস্বীকৃতি জানাতাম? মেয়েটার মুখের দিকে তাকালে একবারও কি তোমার মনে হতো না সে তোমার গর্ভজাত সন্তান নয়? এখন কি মনে হবে না? না, হবে না। নিজের সবটুকু দিয়ে খুশবুকে তুমি মানুষ করেছো, সে তো তোমার সন্তান। অনিমা চুপ করে রইলেন। সত্যমিতা এখন জেনে কি হবে? খুশবুকে তিনি পর কেউ ভাবতেই পারেন না। খুশবু তার নিজের মেয়ে। দু হাতের আদর ভরসা যত্ন মেখে তিনি খুশবুকে বড় করেছেন। অনিমা, তুমি আমার অনুরোধ রাখবে? খুশবুর সামনে মন খারাপ করে থেকো না। আমি জানি সত্যটা জানার পর তোমার খারাপ লাগলেও খুশবুর সামনে কখনোই তা প্রকাশ করবে না। সবসময় মাথায় রাখবে খুশবু তোমার মেয়ে। খুশবু আমার মেয়ে, সে শুধু আমার মেয়ে। আরশাদ কি ভেবেছিল? সত্যটা জেনে কি খুশবু থমকে যাবে, নাকি অনিমা সর্বদা খুশবুর প্রতি দূরত্বের দেয়াল তৈরি করবেন? সেই সব ভাবনায় ফিকে পড়ে গেছে। 1 মাস পর সবাই মাথা থেকে ঝেড়ে দিল সবটা। সবার জীবনের গতি ফিরল আগের মতো। তবে খুশবুর মাথায় চলছে ভিন্ন কিছু। সে চায় নীরার একটি সুন্দর জীবন। মেয়েটা খুশবুর পরিবারকে নিজের পরিবার ভেবে বাকিটা জীবন কাটিয়ে দেয়, কিন্তু সেই সিদ্ধান্ত ঘোর বিরোধিতা করলেন বাহরুল হক এবং আরশাদ। তারা কেউ চায় না খুশবুর সাথে নীরার কোনো সম্পর্ক থাকুক। জীবনের ছন্দ ভিন্নভাবে কাটছে আরশাদের। শুয়ে বসে থাকা ছাড়া তার তেমন কোনো কাজ নেই। দেশে এসেছে 1 মাস হতে চলল। খুশবুকে নিয়ে সময়টা নিদারুণ ভালোই কাটছে। আরশাদের মনে হঠাৎ ইচ্ছে জাগলো সে গ্রাম ঘুরে দেখবে। বাংলাদেশে এলেও তার গ্রাম ঘোরা হয়নি। লীলাভূমির সৌন্দর্যে ঘেরা এই দেশটাকে আরশাদের এখনও তেষ্টা মিটিয়ে দেখার সৌভাগ্য হয়নি। আরশাদের গ্রাম ঘোরার এই ইচ্ছের কথা জেনে বাহরুল হক উচ্ছ্বসিত হলেন। তিনি জানান গ্রামে তার একজন মামা থাকেন। বৃদ্ধ মামা সেই গ্রামের প্রভাবশালী ব্যক্তি। আরশাদের খেয়াল রাখতে তার আয়োজনের কোনো কমতি হবে না। বাহরুল হকের দেওয়া ঠিকানা মোতাবেক আজ সকালে গ্রামে যাওয়ার উদ্দেশ্যে বের হয় আরশাদ। শহর থেকে সেই গ্রামে যেতে 3 ঘন্টার বেশি সময় লাগবে। আরশাদ ভেবেছিল তার গাড়ি নিয়ে যাবে, কিন্তু খুশবু বাদ সাধল। আরশাদকে কখনো বাসে ঘোরানো হয়নি। বাসে জার্নি যে অনুভূতি আরশাদ কখনো পায়নি। এই সুযোগটা মিস করা বোকামি ছাড়া আর কিছুই না। খুশবুর জোরাজুরিতে আরশাদ বাসে যাওয়ার জন্য রাজি হলো। গাড়ির গন্ধে গা গুলিয়ে আসছে আরশাদের। বাকি সময়টা সে কী করে পার করবে ভেবে কোনো সমাধান খুঁজে পাচ্ছে না। খুশবু জানলার পাশে বসে চিপস খেতে ব্যস্ত। তার কোলে চিপস, জুস, চকলেট, আচারের প্যাকেট একের পর একটা সাবার করছে মেয়েটা। জার্নির সময় নাকি তার মুখ না চললে ভালো লাগে না। আরশাদের দিকে তাকিয়ে সে বলে, খাবেন? না, তুমি খাও। আমার পছন্দের চিপস মিস্টার টুইস্ট, একটা খেয়ে দেখুন, অনেক মজা। আরশাদ একটা চিপস মুখে তুলল, তবে তার ভালো লাগলো নাকি খারাপ লাগলো তা আর বোঝা গেল না। ছেলেটার মুখের এক্সপ্রেশন পাল্টায়নি। চলে গেল বেশ কিছুটা সময়। লোকাল বাসে সবার হিড়িক দেখে আরশাদের মেজাজ খারাপ হয়ে গেল। একটি পুরুষ তার পাশে দাঁড়িয়ে নিঃশব্দে দেদারসে বায়ু দূষণ করছে। গন্ধে তার গা গুলিয়ে উঠছে। অপরদিকে ঘামের গন্ধে যাচ্ছে তাই অবস্থা। কিছুক্ষণ বাদে বাদে জ্যামে গাড়ি আটকে আছে। ছেলেটার গরমে সাদা চামড়া কেমন রক্তিম হয়ে উঠছে। আরশাদের এমন দশে খিলখিলে হেসে উঠল খুশবু। কী রে, বিদেশি গরু দেশের ফিল নেবে? গ্রামের ফিল নেবে? তার আগে লোকাল বাসের ফিল নাও। একদম হাসবে না। আমি উঠতে চেয়েছি বাসে। এই শোনো, সব কিছুর সাথে পাল্লা দিয়ে বাস জ্যাম এগুলো ফিল করার বিষয়।
আমার এত ফিল নিয়ে কাজ নেই, শুধু তোমাকে ফিল করলেই চলবে। শুনুন আরশাদ, গ্রামে যাচ্ছেন, সারাক্ষণ আমার পিছু পিছু ঘোরাঘুরি বন্ধ করবেন। সবাই কিন্তু এসব কটু চোখে দেখবে, খারাপ ভাববে। কেউ কেউ আপনাকে লজ্জায় ফেলতে পারে। কেউ খারাপ ভাববে বলে আমি তোমার পিছু থাকবো না, তোমার আশেপাশে থাকবো না? তাহলে বিয়ে করলাম কেন? আমার বউ আমি থাকবো, তাদের কি সমস্যা? সমস্যা হাজারখানেক। এই ধরুন, আপনি আমার পাশে বেশি থাকবেন, এটা তাদের পছন্দ হবে না, আবার আপনি আমার পাশে কম থাকবেন, এটাও তাদের পছন্দ হবে না। তাহলে তাদের পছন্দ হবে কি? তারা সেটা নিজেরাও জানে না। অদ্ভুত। আপনার মতো। আমি আবার কি করলাম? আমাকে ভালোবাসলেন? আরশাদ প্রত্যুত্তর করার আগে তার পাশে দাঁড়ানো লোকটি আবার বায়ু দূষণ করলো। সহ্যের শেষ সীমানায় পৌঁছে গেল আরশাদ। নাক চেপে খুশবুর কাঁধে মাথা আড়াল করে বসে রইল চুপচাপ। সময় যত গড়ালো আরশাদের ভালো লাগার মাত্রা বাড়ল। মানুষজনে চাপাচাপি কমেছে, জ্যামের মাত্রাও আগের তুলনায় অনেক কম। গাড়ি ছুটছে তার আপন গতিতে। খুশবু ঘুমিয়ে আছে, তার মাথা লেপ্টে আছে আরশাদের কাঁধে। আরশাদের কাছে এই মুহূর্তটা একটু বেশি সুন্দর। শুধু সুন্দর নয়, ভালো লাগারও। অনেকক্ষণ একরকম বসে থাকা ছেলেটার কাঁধে ব্যথা অনুভব হচ্ছে, তবু একটু নড়ল না আরশাদ। সে চায় না খুশবুর ঘুম ভাঙুক। আরশাদ যখন প্রেয়সীর ঘুমন্ত মুখটা আরও চোখে দেখছিল, তখনই আচমকা বাসটি ঝাঁকুনি দিল। আরশাদ কিছু বুঝে ওঠার আগে দ্বিতীয়বার ঝাঁকুনি দিল বাসটি। কাঁচ ভাঙার শব্দে শিউরে উঠল তার শরীর। ডানে বামে তাকিয়ে বুঝে ওঠার আগে আরশাদের গালে এসে বিঁধল একটি কাচের টুকরো। একটি বাচ্চা এসে ছিটকে পড়ল আরশাদের ঘাড়ে। আরশাদ নিজের নিয়ন্ত্রণ হারিয়ে সিট থেকে হুমড়ি খেয়ে পড়ল। ব্যথা টনটন করে উঠল তার সমস্ত শরীর। কানের ভেতর কেমন যেন শস্য শব্দ তুলছে। হাতড়ে হাতড়ে খুশবুকে খুঁজতে গিয়ে পেল মেয়েটা সিটের নিচে পড়ে আছে। খুশবুর মাথা ফেটে গল গলে রক্ত ঝরছে। আরশাদ দিশাহীন হয়ে শোয়া থেকে উঠে বসতে চাইল, কিন্তু তার আগে বাসটি তৃতীয়বারের ঝাঁকুনি দিল। লোহার সাথে মাথা লেগে ফেটে গেল আরশাদের মাথা। খুশবুর কাজ বিঁধে থাকা হাতটার দিকে তাকে নিঃশব্দে দেখে চোখ বুঝল আরশাদ। দুটো গাড়ির মুখোমুখি সংঘর্ষে চোখের পলকে একটি অ্যাক্সিডেন্ট ঘটে গেল। রাস্তার মানুষজন ছুটে এলো বাসের কাছে। তারা সবাই মিলে যে যাকে পারছে সাহায্য করছে। সময়ের তালে তালে অ্যাম্বুলেন্সের সাইরেনে ভারী হয়ে এলো চারপাশ।